দর্শক, পূর্বের ঘোষণা মোতাবেক আমি এবং অভিজ্ঞতা আজকে আবারও হাজির হলাম আমাদের ফেসবুক লাইভে। আমার এবং অভিজ্ঞতার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই লাইভে। আপনারা যেমনটা জানেন, আমরা করোনা সংকটের সময় বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক লাইভ করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এখন সপ্তাহে 2 দিন অন্তত ফেসবুক লাইভ করছি। আপাতত আমাদের এই সিদ্ধান্ত। সেই জায়গা থেকে আজকে শনিবার, এই সপ্তাহের শেষ দিন আমরা লাইভ করছি রাত 8টা থেকে। আমাদের আজকের বিষয়ে করোনাকালীন ডিজিটাল ব্যাংকিং পরিষেবা। আপনারা অলরেডি বোধহয় জেনেছেন, আজকে আমাদের 2 মহারথী আমাদের সাথে আজকে লাইভে আছেন, 2 অগ্রণী ব্যাংকের 2 পরিচিত মুখ। আমি একে একে আহ্বান জানাবো। প্রথমে হেলাল রাহুল ভাইকে। হেলাল রাহুল ভাইকে আসলে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। হেলাল ভাই, আপনাকে আজকে আমাদের লাইভে স্বাগতম। ধন্যবাদ। আচ্ছা, হেলাল ভাইকে ভাই আপনাকে স্বাগতম আজকে আমাদের এই লাইভে। শুরু করব। আমি আরেকজনকে আহ্বান জানাবো, আমাদের সাইফুল ইসলাম ভাই। উনি, হ্যাঁ, আমি সাইফুল ভাইকে স্বাগতম জানাচ্ছি। উনি সদ্যই আমার জানা মতে সাইবার অডিটে গিয়েছেন, পোস্টিং আর কি ওনার এখন। সাইফুল ভাই, আপনাকে স্বাগতম আমাদের এই লাইভে। আসসালামু আলাইকুম এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা একটা আলোচনায় চলে যাই সাইফুল ভাই এবং হেলাল ভাই। সেটা হচ্ছে, আপনারা দেখছেন যে আমাদের আজকে বিষয়ে করোনাকালীন ডিজিটাল ব্যাংকিং পরিষেবাতে এই দুইটা মানুষ কিন্তু অগ্রণী ব্যাংকের খুবই পরিচিত মুখ আইটির লোক হিসেবে। আইটির কি বলা যায়, তরুণ উদীয়মান হচ্ছে আইটি ব্যাংকার হিসেবে আর কি। তো আমি হেলাল ভাইয়ের কাছেই প্রথমে আলোচনায় চলে যাই। হেলাল ভাই, আপনি নিশ্চয়ই আমাকে খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন, তাই না? অবশ্যই। হেলাল ভাই, আমি একটু অন্যভাবে আপনার কাছে আলোচনা করবো। সেটা হচ্ছে যে, আপনি তো অগ্রণী ব্যাংকের খুবই পরিচিত একজন মুখ, এবং আইটির হেলাল বা হেলাল ভাই বা রাহুল ভাই, হেলাল ভাই, এইভাবে আমরা তো জয়নিং এর পর থেকে আপনাকে দেখে আসছি, জেনে আসছি, শুনে আসছি আর কি। তো এই যে আপনাকে আইটির মানুষ বলতেই কিন্তু হেলাল ভাই বা হেলাল ভাই আইটির মানুষ, এই যে এইভাবে যে আপনাকে আইটির সাথে মানুষজন কোরিলেট করে, এটা আপনার কাছে কেমন লাগে বা আপনি কতটা এনজয় করেন এই পরিচয়টা এইভাবে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি প্রথমেই বলে নেই, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের দুজনকে আজকে এই লাইভ প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর পাশাপাশি কিছুদিন আগে মাত্র ঈদ শেষ হলো, সবাইকে পুরাতন হলেও ঈদ মোবারক জানাচ্ছি। আর অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে মাত্র একদিন হলো আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের আম্মা মারা গিয়েছেন। আমরা সবাই দোয়া করি যাতে তিনি অবশ্যই বেহেশতে নসিব করেন আল্লাহ। আর পাশাপাশি আমাদের কয়েকজন সহকর্মী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের আরোগ্য কামনা করছি। এবং আজকে এই লাইভে আমার সংযুক্ত সকল দর্শক এবং সর্বোপরি অগ্রণী পরিবার, আমার পরিবারের সকল সহকর্মীকে ধন্যবাদ, ঈদ মোবারক এবং সুস্থতা কামনা করে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেটা তুমি প্রশ্ন করেছো যে আইটির লোক হয়ে ওঠা, আমি সবসময় একটা কথাই বলি, মোর নাম এই বলে খেতে হোক, আমি তোমাদের লোক। আর আমার রাজপ্রাসাদ ভালো লাগে না, আমার রাজপথ ভালো লাগে। আমি কিন্তু আইটিতে আসার আগে শাখাতে প্রায় 5 বছর চাকরি করেছি। তো আমি মনে করি শাখাই হচ্ছে একটা ব্যাংকের মূল চালিকা শক্তি, প্রাণ। শাখার লোক যেভাবে কষ্ট করে, পরিশ্রম করে, তিলে তিলে একটা ব্যাংকের সফলতার চূড়ায় পৌঁছে নেওয়ার জন্য কাজ করে, অল ক্রেডিট গোলস টু হিম। তারপরে পাশাপাশি যারা হেড অফিসে কাজ করেন, এরা মূলত নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন। কোন জিনিসটা কিভাবে করলে ভালো হবে, কিভাবে সহজতর হবে, এই কাজগুলো করে থাকেন। তো আমার সৌভাগ্য যে শাখা থেকে ম্যানেজমেন্টের চাহিদা মোতাবেক 2011 সালে আমাকে আইটিতে আনা হয়। ওই যে জেমসের একটা গান আছে না, সাজিয়ে দিব গুছিয়ে দিব ছোট্ট সুখের ঘর। তো যখন এই ব্যাংকিং সেক্টরে আধুনিকতার হাওয়া বইতে শুরু করে, তখন আমাদের অগ্রণী ব্যাংক কেন পিছিয়ে থাকবে? এই ব্যাংক তো অগ্রণী ব্যাংক, সবার আগে থাকবে। তো ওই অনলাইন সেবা চালু করার জন্য একজন এই অভিযানের সারথি হয়ে আমিও এসেছিলাম হেড অফিসে। আসার পরে আমার দায়িত্ব হয়েছিল এই যে অনলাইন সফটওয়্যারটাকে কি করে সাজিয়ে সবার কাছে সহজতরভাবে উপস্থাপন করা যায়। এই ছোট্ট সুখের ঘর সাজাতে যে আমি কখন যে মানে কখনো 24 ঘন্টা, কখনো 48 ঘন্টা, কখনো 72 ঘন্টা একটানা কাজ করেছি। এতে কিন্তু আমি কোনো সময় সিলি ফেল করি নাই বা কোনো সময় কষ্টও পাই না, কারণ আমি তো সবার জন্য কাজ করছি।
তো সর্বোপরি এখনো করে যাচ্ছি, নিজে অবদান রাখার চেষ্টা করছি। ওই যে আইটির লোক এই কথাটা না বলে যদি আপনারা সবাই মনে করেন যে আপনারই একজন, আপনারই ভাই, তাহলে বোধহয় আমি আরো বেশি আনন্দিত হব। তবে আমি সবসময় আপনাদের একজন হয়েই থাকতে পারবো, বা একজন হয়েই থাকতে চাই। আহ, তো এখন যে জিনিসটা বলছি, আজকের এই আলোচনা ডিজিটাল ব্যাংকিং এবং করোনার সময় ডিজিটাল ব্যাংকিং এর সেবা পরিধি বা সেবা কিরকম হবে। তো আমি যেটা বলছি, এখন ডিজিটাল ব্যাংকিং ব্যতি রেখে অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। কিন্তু ডিজিটাল ব্যাংকিং বলতে এখন, হ্যাঁ, ডিজিটাল ব্যাংকিং বলতে এখন কিন্তু আমরা বুঝি যে কিভাবে একটা ডিজিটাল চ্যানেল বা ডিজিটাল প্রক্রিয়ায় ব্যাংকিংটাকে সম্পন্ন করা যায়, একেবারে সহজভাবে, বেশি ভাবার প্রয়োজন নেই। টেক ইট ইজি, খুব ইজি ভাবে নেন যে আমরা যে ট্রেডিশনাল ব্যাংকিংটা করি, এই ব্যাংকিংটা এখন কিভাবে ডিজিটালি সহজভাবে, এবং কি যেন বলে, বর্তমান প্রেক্ষাপট যেটা আপনাদেরকে বুঝেই নিতে হবে যে আমরা এখন আগে একটা পরিবার নিয়ে বসবাস করতাম, এখন কিন্তু পরিবারের আরেক নতুন সদস্য করোনাকে নিয়ে কিন্তু আমাদের বসবাস করতে হবে। কারণ হচ্ছে এই WHO র ভাষ্যমতে বা অন্যান্য বিশেষজ্ঞদের ভাষ্যমতে করোনা কিন্তু খুব সহজে চলে যাচ্ছে না। অর্থনীতিকে চালু রাখার জন্য আমাদেরকে এই করোনাকে পাশে নিয়ে আগাতে হবে। আর আমরা যদি ব্যাংকিং ছাড়া কিন্তু একটা দেশ কল্পনা করা যায় না। আর আপনারা জেনে থাকবেন যে বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা কিন্তু উন্নত অনেক দেশ থেকে একেবারে পিছিয়ে নেই। আমার একটা সৌভাগ্য হয়েছিল 2 থেকে 3 বছর আগে সিঙ্গাপুরের ডিজিটাল ব্যাংকিং এর উপর একটি ট্রেনিং প্রোগ্রামে আমি গিয়েছিলাম, ডিজিটাল ব্যাংকিং এর উপরে সিঙ্গাপুরে। তো সেখানে প্রায় 30টা দেশ থেকে রিপ্রেজেন্টেটিভ এসেছিল, প্রায় 30টা। তো 30টা যখন রিপ্রেজেন্টেটিভদের সাথে যখন আমাদের ডিসকাস হওয়ার সময় আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের একজন হয়ে কথা বলার। তো আমি প্রথমেই বলেছি কি জন্য, কারণ হচ্ছে কি, তারা তো বলবে আমাদের এই আছে ওই আছে, এটা করি সেটা করি, আর এটা একটা উন্নয়নশীল দেশ, তাদের আর কি থাকবে। মজার ব্যাপার হচ্ছে কি, যে যিনি ওখানের মূল আলোচক ছিলেন বা টিচার ছিলেন, তিনি ছিলেন হচ্ছে একজন মালয়েশিয়ান টিচার ছিলেন। তো ওনার প্রথমে ভিউটা ছিল এরকম যে বাংলাদেশে ব্যাংকিংটা চলতেছে, আরে গতানুগতিক ধারায় একজন কাস্টমার আসতেছে, সে ক্যাশটাকে হাতে নিয়ে যাচ্ছে, অনেক সিকিউর ফিল করছে না, বিপদে পড়ছে, বা মানে তার ধারণাটা ছিল এরকম। উনি যখন প্রথমে স্টার্ট করে, তো এরকম করার পরে যখন আমার কাছে আসলো মাইক, আমি প্রায় 10 মিনিট মনের মাধুরী মিশিয়ে আমি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সম্বন্ধে বলেছি। এবং আমার গর্বে বুক ফুলে গেছে যে 10 মিনিট পর আমার কথার প্রেক্ষিতে উনি একেবারে সাথে সাথে নেক্সট যিনি পার্টিসিপেন্ট ছিলেন তার কথা যাওয়ার আগে উনি মাইক নিয়ে উনি বললেন যে হাউ ইটস পসিবল, আমরা তো জানি বাংলাদেশে অনেক পিছিয়ে আছে। তা আমি বললাম যে আপনি দেখেন যে ডিজিটাল ব্যাংকিং এর যে কম্পোনেন্ট গুলো আছে, মোবাইল ব্যাংকিং, এটা এখন আমার একজন কৃষক, আপনার তো একজন লোক স্মার্টফোন লাগে, আমি ওভাবে বলেছিলাম আপনাদের স্মার্টফোন ছাড়া হয় না। আর আমাদের মজার ব্যাপার হচ্ছে একজন কৃষক যিনি একটু আগে মাঠে ধান কেটে এসেছেন, তো উনি যে ধানটা বিক্রি করলেন সেই টাকাটা 5 মিনিটের ভিতরে ওই মাঠে থাকা অবস্থায় তার মোবাইলে টাকাটা চলে আসছে, একটা লেনদেন হয়ে গেছে। তারপরে আবার ইন্টারনেট ব্যাংকিং সম্বন্ধে বলেছি যে আপনাদের ইন্টারনেট ব্যাংকিং বলতে পারেন যে এরকম আছে ওরকম আছে, তবে আমাদের ইন্টারনেট ব্যাংকিংটাও অনেক সমৃদ্ধ। এবং আমাদের দেশে, যদিও আমি অগ্রণী ব্যাংকের কথাটা পরে বলেছি যে আমার অবস্থা কিরকম, তো এগুলো বলার পরে তারা মানতে বাধ্য হয়েছে যে না, আসলে বাংলাদেশ কিন্তু এগিয়ে গেছে। আর এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি অবশ্যই একটা অংশ জুড়ে এই আমাদের ব্যাংকাররা আছেন। আর আমরা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা ওখানে বলেছিলাম যে আমাদের দেশে এখনো আমরা কেনাকাটা অনলাইনে করে থাকি। বলেছে যে তোমাদের কেনাকাটার কত অংশ অনলাইনে করো। আমি বলেছি যে এটা আপনি যদি বলা হয় অনলাইন প্ল্যাটফর্মে যে অ্যামাজন বা এরকম একটা বড় কোম্পানি ওরা ভালো করে, আমাদের দেশে এরকম হিউজ কোম্পানি আছে। তখন পিকআপও বোধহয় মাত্র শুরু করেছে, দারাজ প্রায় ভালোভাবে চলছে। তো ওরকম ব্যাখ্যাগুলো বলার পরে বলেছে কি যে তোমাদের ওখানে যে তোমরা ট্রানজেকশন গুলো করো এগুলো কতটা সিকিউর। তো আমি সেখানে বলেছিলাম দেখেন, ট্রানজেকশন আমরা শুধু একটা ধারা যে পাসওয়ার্ড দিয়ে বা এটা করি তা না, আমরা আমাদের ওখানে বায়োমেট্রিক সিস্টেম আছে, আমরা কিউআর কোড স্ক্যান করে করি, তারপর আমরা কিছু কিছু ক্ষেত্রে আইরিশ ব্যবহার করি, এবং ওটিপি যেটা যে সাথে সাথে একটা পাসওয়ার্ড তৈরি হয় ওটিপি দিয়ে করি।
তো আমি এতগুলো কথা বললাম যে মানে আমরা যে ব্যাংকিংটা করছি এখন কিন্তু আসলে এটা কিন্তু সামগ্রিকভাবে ধরে নেওয়া যায় এটাই ডিজিটাল ব্যাংকিং, তবে পর্যায়ক্রমে সব ব্যাংক কিন্তু এই ধারা চলে আসবে। আর এখন যে করোনা, এখন এই করোনাকে নিয়ে বসবাস করতে হলে, নিজেকে বাঁচতে হলে অবশ্যই এর বিকল্প নেই। কারণ হচ্ছে একজন কাস্টমার যখন ব্যাংকে যাবে, ব্যাংকে যাওয়ার পরে উনি যদি ক্যাশ মানি ধরেন হাত বদল করে, সেখানেও কিন্তু রিস্ক থাকে, জীবাণুটা টাকার মাধ্যমেও ছড়ায়। তো যদি আমরা এই ডিজিটাল ব্যাংকিং এর যে মাধ্যমগুলো, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, পস, তারপর হচ্ছে আরটিজিএস, বিএফটিএন, ব্যাচ, এগুলো যদি মেনটেন করি, তাহলে কিন্তু আমাকে ওই ফিজিক্যাল ক্যাশ নিয়ে দৌড়াদৌড়ির প্রয়োজন হবে না। তবে একটা জিনিস হচ্ছে এই পরিধিগুলো আমাদের সকল ক্ষেত্রে বাড়াতে হবে, এবং সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি সকল সেক্টরে এভাবে আপনার যেটা হচ্ছে ইলেকট্রনিক্যাল মানি যদি ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু সেই দিন আর দূরে নেই যে আমাদের টাকা উঠবে, এক হাত থেকে আরেক হাতে উঠবে। আর আমরা মনে করি যে এই জিনিসটা আমরা পারব। আর যদি আমার বলা হয় যে আমাদের কি অবস্থা, আমি বললাম আমাদের অবস্থা অনেক ভালো। আমাদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের এমডি এবং সিও মহোদয়ের মতো একজন ভালো লোক এবং একজন ভালো যিনি অনেক পরিশ্রমী এবং তার অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি মন থেকে চান যে অগ্রণী ব্যাংক ভালো থাকুক, অগ্রণী ব্যাংক নাম্বার 1 ব্যাংক হোক, এবং অগ্রণী ব্যাংক পুরো ব্যাংকিং সিস্টেমটাকে বা ব্যাংকিং চ্যানেলটাকে নিয়ন্ত্রণ করুক এবং নতুন কিছু করে একেবারে অনুকরণীয় হয়ে যায়। এবং এই জিনিসগুলো দীর্ঘ 4 বছর ধরে, প্রায় 4 বছর ধরে স্যার করে যাচ্ছেন, এবং তারই নেতৃত্বে আমি আছি আইটি ডিভিশনে দেখেছি আমরা কিন্তু আইটি ডিভিশনে বিশাল একটা টিম, প্রচন্ড পরিমাণ পরিশ্রম করি আমরা। মানে এখানে দেখা যায় শুক্রবার নেই, শনিবার নেই, স্যার একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এটা আমরা মনে করি যে আমরা যদি এটা সফলভাবে করতে পারি তাহলে কিন্তু তাহলে কিন্তু এই যে একটা প্রশ্ন কমেন্টস এসেছে, আমরা T24 আপডেট ভার্সন কবে নাগাদ পেতে পারি? খুব শীঘ্রই। আমি যেটা বলছি খুবই শীঘ্রই, কারণ আপনারা জেনেছেন যে মাত্র কিছুদিন আগে আমাদের এমডি মহোদয় সরাসরি টেমোনাসের যে সিইও তার সাথে কথা বলেছেন। আর এটা সম্বন্ধে আমি আপনাকে বলি, আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমরা কিন্তু T24টাকে আপনারা কিভাবে সহজভাবে একেবারে সাধারণ একটা সফটওয়্যারের মতো ব্যবহার করতে পারেন, সেই কাজটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে করেছি। বাংলাদেশে বিদ্যমান যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সুবিধাকে একত্রিত করে আরো ভালো করার চেষ্টা করেছি। তবে এই প্রক্রিয়াটা চলমান, কারণ হচ্ছে কি আমি সবসময় বলে থাকি যে আপনারা সবাই যদি কখনো মনে করেন যে এই জিনিসটা এভাবে না ভালো হয়ে আরেকটু এভাবে হলে ভালো হতো, আমরা ওটা কিন্তু করে দিচ্ছি। আর আপডেটটা আমার টাইমলাইন দেওয়া উচিত হবে না, অবশ্যই কালকে তো আমরা অফিসে যাচ্ছি, মনে হয় উইদিন 1 মান্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। তবে এই আমরা চাই আরো দ্রুত হোক, আর আপডেট হলে এই সফটওয়্যারটা আরো সুন্দরভাবে আপনার কাছে যাবে। এখন যে ছোট ছোট সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সব সলভ হয়ে যাবে। কারণ আপনাকে আমি একটা জিনিস বলে রাখি যে আমরা যে ব্যাংকিংটা করি দক্ষিণ এশিয়ার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরা করি ট্রেডিশনাল ব্যাংকিং। এটা কিন্তু মূল যে আপনার অ্যাকাউন্টিং এর যে রুলস রেগুলেশন এগুলো কিন্তু অনেক সময় মানি না। কারণ হচ্ছে কি দেখেন, অ্যাকাউন্টিং এ বলে যে একটা সিঙ্গেল ডেবিটের পাশাপাশি একটা সিঙ্গেল ক্রেডিট হবে, ডুয়েল এন্ট্রি সিস্টেম। আর আমার এখানে যখন আমরা বিদেশি সফটওয়্যারটা আনলাম তখন দেখলাম কি আমাদের এখানে ব্যাংকিং করতে যে 10টা ডেবিট 5টা ক্রেডিট। তো যদি বলা হয় অ্যাকাউন্টিং সিস্টেমে কি হবে, 10টা ডেবিটের জন্য 10টা ক্রেডিট ভাউচার আর 5টা ক্রেডিটের জন্য 5টা ডেবিট ভাউচার, মোট ভাউচার হবে 30টা। আমরা কিন্তু লিখতেছি কয়টা? 15টা। এটা কিন্তু সফটওয়্যার সাপোর্ট করছে না। আর মজার ব্যাপার দেখেন যে আমি যদিও অগ্রণী ব্যাংকে এই অনলাইনে বিভিন্ন ক্লাস নিয়ে থাকি, আমি প্রায় যদি 100 জন ছাত্রকে জিজ্ঞেস করা হয় যে আপনি বলেন তো যে আপনার ব্রাঞ্চে কয়টি সিসি লোন অ্যাকাউন্ট আছে, হাত তুলে বলে দেয় 20টি 30টি। আমি বললাম যে এখানে একটা ভুল করেছি, বলেন তো কি ভুল? বলেন আপনি তো কোনো ভুল করেন নাই।
আমি বলেছি যে সিসি লোনের কয়টা অ্যাকাউন্ট আছে, এটাই তো ভুল। কারণ ঋণ হচ্ছে এক ধরনের কন্ট্রাক্ট, যেটা কিন্তু আমার এই টেমোনাস সফটওয়্যার মেনটেন করে। যেমন আপনি যদি ইসলামী ব্যাংকে যান, যদি সিসি লোনের ডিসবার্সমেন্টের জন্য যান, প্রথমে আবেদন দিলে তারা কি করবে, ঋণ অ্যাকাউন্ট ডেবিট করে আপনার সিডি অ্যাকাউন্টে টাকা দিবে, তারপর ওখান থেকে চেক দিয়ে তুলতে হবে। তো আমরা যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সফটওয়্যারকে প্রথম কয়েকটা ব্রাঞ্চে দিলাম, এই সিস্টেম করতে যে আমাদের কাজ আরো দেরি হচ্ছে, তখন আমরা বাধ্য হয়ে কি করলাম, আমরা অ্যাকাউন্ট সিস্টেমে নিয়ে আসলাম, নর্মাল অ্যাকাউন্টের মতো ডেবিট হবে ক্রেডিট হবে। তবে আপনার সিসি অ্যাকাউন্টে কিন্তু চেক দিয়ে ডেবিট করার কোনো সিস্টেম নেই, কারণ ঋণ অ্যাকাউন্ট চেক দিয়ে ডেবিট করে না। তো এরকম অনেকগুলো সিস্টেমকে চেঞ্জ করে আমাদের এই রিজনাল সিস্টেম বানাতে যেয়ে সফটওয়্যারের অনেক আংশিক চেঞ্জ হয়েছে। তো আপনাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেটা আমি আপনাদের একটা আনন্দের সংবাদ দিচ্ছি, সেটা হচ্ছে টেমোনাসের সাথে আমরা সর্বশেষ যে সময় আলোচনা করেছিলাম, তারা বলেছিলেন আমাদেরকে দিবেন রিজনাল ভার্সন। রিজনাল ভার্সন মিনস আগে যে ভার্সনটা আমরা ইন্টারন্যাশনাল ভার্সন ইউজ করতাম, এবার আমরা ভার্সন পাবো হচ্ছে রিজনাল ভার্সন। মানে আমাদের এই এরিয়ার যে ব্যাংকিং গুলো হয়, এই ব্যাংকিং গুলো কোন ধাঁচে হয়, কি কি সিস্টেম হয়, ওগুলো নতুন গুলোতে থাকবে। আচ্ছা, আমি মনে হয় অনেক কিছু বলে ফেলেছি। তন্ময়, মনে না, হয় হ্যাঁ হেলাল ভাই, আমরা আপনাকে শুনছিলাম। আপনি খুব একদম মানে যত্ন করে ক্যাটাগরিক্যালি আমাদের বলছিলেন। দর্শকরা কিন্তু খুব বেশি মজা পাচ্ছিল আর কি, এবং অনেক মন্তব্য কিন্তু আপনি অলরেডি পেয়েছেন। আরেকটা ব্যাপার হেলাল ভাই, আপনি খেয়াল করেছেন, আপনার এই যে নতুন লুক, মানে টুপি সহ দাড়ি সহ আপনি এসেছেন, এটা নিয়েও কিন্তু অনেকে মন্তব্য করেছেন, আপনি হয়তো এগুলো দেখেছেন। তো আমরা একটু হচ্ছে, আমাদের আরেক ভাই আছেন সাইফুল ভাই, আমরা সাইফুল ভাইকে একটু যুক্ত হওয়ার চেষ্টা করি। তবে অভিজ্ঞতা জানাচ্ছিলেন যে সাইফুল ভাইকে নাকি পাওয়া যাচ্ছে না। আমি সাইফুল ভাইয়ের মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। অভিজ্ঞতা, সাইফুল ভাইকে কি পাওয়া গেছে? একটু আমি শুনে নিই আর কি, নতুবা আমরা আপনার কাছে আবার ফিরবো। তন্ময়দা, আমরা চেষ্টা চালাচ্ছি হ্যাঁ, তাকে কন্ট্যাক্ট করার জন্য। আপনি একটু চালিয়ে যান, আমরা শর্ট টাইমে হয়তো তাকে পেয়ে যাবো। আচ্ছা দর্শক, আমরা এই ফাঁকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সাইফুল ভাইকে আমরা আশা করছি পেয়ে যাব। আপনারা জানেন যে গোটা দেশে বিভিন্ন সময় বিদ্যুতের গোলযোগ হয়, আকাশ খারাপ থাকে, ঝড় বাদল হয়, অনেক কিছু হয় আর কি। আমরা পেয়ে যাবো আশা করছি। এই ফাঁকে কেউ যদি এখানে যুক্ত হতে চান, হিলাল ভাইয়ের সাথে বা সাইফুল ভাইয়ের সাথে সরাসরি কোনো প্রশ্ন করতে চান, বা আমাদের এখানে কোনো মন্তব্য করতে চান, তো মন্তব্য করতে পারেন, এবং একই সাথে অভিজ্ঞতার ইনবক্সে বা আমার ইনবক্সে নক করেও যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের এখানে যুক্ত করে নেওয়ার। হেলাল ভাই, এখন আপনি যে আলোচনাটা করছিলেন যে আমাদের অগ্রণী ব্যাংক আসলে কোথায় যাবে আইটির ক্ষেত্রে, এগুলো নিয়ে, তবে আমি আপনার কাছে একটু অন্যভাবে একটা বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে যে আপনি যেমনটা বললেন যে বাংলাদেশের একজন কৃষক মাঠে থাকা অবস্থায় তার বিক্রি করা ধানের টাকাটা পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কি মনে হয় যে ওভারঅল আমাদের জনগণ, শহুরে জনগণ ছাড়া গ্রামের একদম প্রান্তিক মানুষ ডিজিটাল প্রযুক্তি বা এই বিষয়গুলোর সাথে খুব বেশি অভ্যস্ত বা খাপ খাওয়াতে পারবে? অবশ্যই পারবে। কারণ হচ্ছে কি, একটা জিনিস আমাদের ফাইন। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, যে আমাদের গর্ব, সেটা হচ্ছে গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের প্রধানমন্ত্রী। উনি কিন্তু সবসময় একটা জিনিস হচ্ছে কি, অত্যন্ত দুঃসাহসিকতার সাথে চলেন। আমার যা আছে তা নিয়ে কিন্তু সামনে আগাতে হবে। আমার এমন না যে হীরা খুঁটিত লোক থাকবে, তারা অনেক কিছু করে দিবে, তা না। আমার এই যে জনশক্তি আছে, এটাকেই উনি ভর করে কিন্তু এই যে এত বড় বিপর্যয়, সেটা কিন্তু সাহসের সাথে সামলাচ্ছেন। আমেরিকার মতো দেশ একেবারে অবস্থা শেষ, কিন্তু উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তো এটা আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের মানুষ পারবে নাকি, বাংলাদেশের মানুষ পারবে। আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দেই, আমি যখন প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি 2008 সালে ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তখন অগ্রণী ব্যাংকে সার্চ দিয়ে সত্যি কথা সর্বোচ্চ বোধহয় 10 থেকে 12 জন লোক পেয়েছি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে 10 থেকে 12 জন। কিন্তু আজকে মজার ব্যাপার কি তন্ময়, এখন জি ভাই, আমাদের অগ্রণী ব্যাংক কোথায় এগিয়ে গেছে এবং জনশক্তি কতটা দক্ষ হয়েছে। যখন প্রথম টি-20 ফোন নিয়ে আমরা বিভিন্ন ব্রাঞ্চে যাই, খুব ভয় পেতাম যে এদেরকে বুঝাতে পারবো নাকি, একটা বিদেশি প্রযুক্তি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, ছোট একটা উদাহরণ বলি, যেহেতু সাইফুল আসতে দেরি হচ্ছে, উদাহরণটা হচ্ছে যে যে কোনো একজন বললো যে কি, দেখো আমি তো টি-24 পারবো না, মানে ওনার ভয় ছিল হচ্ছে কম্পিউটারে বা এই অনলাইন প্রযুক্তি বা ডিজিটাল ব্যাংকিং নিয়ে ভয় ছিল, সিনিয়র লোক। উনি বললেন যে আমি এটা পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তা আমি বললাম যে আপনি কি করেন, এখন ব্রাঞ্চে কোন কাজটা করেন? উনি বললাম যে আমি
ক্যান্সেল করি বা অথরাইজ করি, যেটাকে তোমরা এখন জানো অথরাইজেশন, হ্যাঁ এটা ক্যান্সেল করি। সিগনেচার দেখি টাকা ঠিক আছে নাকি, ক্যান্সেল করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি ক্যান্সেলটা কিভাবে করেন? তো বললো যে কি আমি দেখি যে 10,000 টাকার উপরে চেক হলে সিগনেচার খুব ভালোভাবে দেখি, তারপর 10,000 টাকার নিচে হলে বা যদি টিচারদের চেক হয় ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, আপনি এই কাজটাই করবেন। আমি দাঁড়ায় থাকলাম, একটা চেক আসলো, এসে যখন চেকের উপর একটা নাম্বার পড়লো, যেমন 430 নাম্বার, আমি বললাম আচ্ছা আপনি যে ক্যান্সেল করছেন আপনি কি নিশ্চিত এটা পোস্টিং হয়েছে কিনা? বলে এটা পোস্টিং না হইলে কি নাম্বার পড়েছে? আমি বললাম সফটওয়্যারে ঢুকেন, এই ডিজিটাল প্রযুক্তিটা ব্যবহার করেন, ঢুকে দেখেন তো নাম্বারটা ঠিক আছে নাকি। উনি ঢুকে দেখলো 430 নাম্বার, উনি বলল এটা তো পোস্টিং হয়েছে। আচ্ছা তারপর বললাম আপনি তো সিগনেচারটা দেখতে হলে কি করা লাগতো? বলছে কার্ড বাক্স খুলে কার্ড দেখা লাগতো। আচ্ছা এখন আপনি এখানে চাপ দেন, দিলে সিগনেচারটা ভেসে আসছে। হ্যাঁ বললো, আর ভালো তো, তাই এখন আপনি ক্যান্সেল করেন। ইতিপূর্বে যে কাজগুলো আপনি না দেখে করেছেন আর আজকে এটা করার পর দেখেন আপনার নিজের ভিতরে কনফিডেন্স বা শান্তি। তো উনি বললো যে কি আর বলা লাগবে না, সব ভাউচার নিয়ে আসো, আমি ক্যান্সেল করবো, আমি অথরাইজ করবো। ওই দিন উনি ফার্স্ট টাইম, প্রথম দিন, যেই লোক কম্পিউটার ধরতে গেলে ভয় পেতেন সেই লোক ওই দিন প্রায় 200-র উপরে ভাউচার। তো ওই লোক কিন্তু পাচ্ছে। এখন কিন্তু আমি খোঁজে দেখেছি যে উনি সারা দিনের ব্যাংকিং একা করতে পারে। তাহলে আমি অবশ্যই বলবো যে বাঙালি কিন্তু ধীরের যাচ্ছে, এদেরকে কিন্তু চাইলেই তো দাবায় রাখতে পারবে, এরা কিন্তু পারবে। তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে কি, এই করোনাকালে আমি অত্যন্তভাবে দুঃখ পেয়েছি যে আমরা এই যে করোনার যে রুল ছিল এগুলো কিন্তু আমরা মানছি না। এটা কিন্তু দুনিয়ার সঙ্গে বড় ধরনের বিপর্যয় হতে পারে। তাদের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, আমরা যদি এগুলো ব্যবহার না করি তাহলে কিন্তু বিপদে আমাদেরকেই পড়তে হবে। সাইফুল কিন্তু এসে গেছে। আচ্ছা যে কয়টা প্রশ্ন এসেছিল, তুমি একটা প্রশ্ন করেছিলা তন্ময়, হ্যাঁ যে আপনার আমার, গেটআপ আচ্ছা দিয়ে আর নিউ কি। লুক, হ্যাঁ নিউ লুক সম্বন্ধে আমি সবাইকে বলছি, সেটা হচ্ছে এই করোনা অনেককে ভয় দিয়েছে, অনেকের ভিতরে আতঙ্ক এনেছে, কিন্তু আমি বলবো আমার পরিশুদ্ধির একটা উপলক্ষ হয়েছে। কারণ আমি চিন্তা করেছি যে আমার জীবনে কিন্তু আমি একটা জিনিস সবসময় মেনটেন করি, সেটা হচ্ছে আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়। আমি একটা ছোট ওয়াজ শুনেছি, ওয়াজটা হচ্ছে এরকম, যেহেতু তুমি ভিন্ন ধর্মের তো আমি দর্শকদের জন্যই বলছি আর কি। সেটা হচ্ছে আপনি হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, খোলা মনে হন। আপনি পৃথিবীতে অনেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, সবকিছু করেছেন। আপনাকে যখন বিচারের দিনে মিজানের পাল্লায় আপনার সওয়াবের পরিমাণ ভারী হলো আর গুনার পরিমাণ কম হলো, তখন আল্লাহ কি করলো? আপনাকে পুলসিরাত পার হওয়ার জন্য বললো, পুলসিরাত তো পার হয়ে বেহেশতের সামনে চলে গেছেন। শুনে রাখো, বেহেশতের সামনে চলে যাওয়ার পরে পুলসিরাত পার হওয়া মানে কিন্তু আপনি বেহেশতে যাচ্ছেন না, ওখানেই কিন্তু আপনার হিসাব নিকেশ আছে। এই পৃথিবীতে আপনি কার হক মেরেছেন, কার গীবত করেছেন, কাকে মনে কষ্ট দিয়েছেন, কার সম্বন্ধে মিথ্যা কথা ছড়িয়েছেন, সেই হিসাব কিন্তু আপনার ওখানে দিতে হবে। যদি আপনি একজনের হক মেরেছেন, আপনার সওয়াব দিয়ে দেওয়া লাগলো, দিতে দিতে যদি আবার মাইনাস ফিগারে চলে আসে, তা ইউ হ্যাভ টু ব্যাক, আপনাকে কিন্তু পিছনে ফেরত আসতে হবে। তো আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমার আজকে থেকে প্রায় 6-7 বছর আগে আমি একটা মোবাইল কিনেছিলাম, ওই দোকানদার আমার থেকে 500 টাকা পেত, আমার দেওয়া হয়নি, কিন্তু আমি সেটাও পরিশোধ করে দিয়েছি। তো আমি বললাম যে আমি চাচ্ছি যে অবশ্যই যাতে আমি আল্লাহর রাস্তায় থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এবং মানুষের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, মানুষ যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়। কারণ হচ্ছে বাঁচবো কয়দিন, তাই না? তবে আমি সব সময় একটা কথা সর্বোপরি বলে থাকি যে আমার চাওয়া খুব কম। আমি জীবনে অনেক নামাজ মিস করেছি, নামাজগুলো পড়বো। আর এখন থেকে তোমরাও সবাই দোয়া করো যাতে আমার দ্বারা কারো ধন্যবাদ ক্ষতি না হেলাল ভাই। জি জি, আমরা বুঝতে পারতেছি আপনার এই যে রূপান্তর বা পরিবর্তনের কারণগুলো আর কি। আশা করি আপনার কথা আমাদের সবাই খুব আন্তরিকভাবে নেবেন এবং তারাও এই পথে আসার জন্য উদ্বুদ্ধ হবেন। হেলাল ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা সাইফুল ভাইকে পেয়ে গেছি আর কি। আমরা সাইফুল ভাইয়ের কথা একটু শুনি আর কি। সাইফুল ভাই কোনো কারণে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। সাইফুল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনার সাথে কথা শুরু করার আগে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই,
দর্শক আপনারা কেউ যদি এখানে যুক্ত হতে চান তো মন্তব্য করুন বা ইনবক্সে নক করুন, আমরা আপনাদেরকে যুক্ত করে নেওয়ার চেষ্টা করব। সাইফুল ভাই, আমরা হেলাল ভাইয়ের সাথে আলোচনা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, তার ব্যক্তি জীবন, আমাদের অগ্রণী ব্যাংকের আইটির অবস্থা, দেশের আইটির অবস্থা। সাইফুল ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আইটির মানুষ হিসেবে আমাদের দেশের, শুধু আমাদের ব্যাংক না সবগুলো ব্যাংক মিলেই ব্যাংকিং খাতে আইটিকে যেভাবে ব্যবহার করা হয়, এটা আপনার কি মনে হয় যে সঠিক পথেই বা সঠিকভাবেই কি আমাদের ব্যাংকিং খাত আইটি কি বা এই প্রযুক্তিকে ব্যবহার করছে? আসলে আইটি রিলেটেড বিষয়গুলোর মধ্যে আমরা যদি দেখি, তাহলে দেখা যাবে যে এখানের মধ্যে প্রাইভেট ব্যাংকগুলো এবং সরকারি ব্যাংকগুলো যেগুলো আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন সরকারি ব্যাংকগুলা যে কাজগুলা করতেছে, সেই কাজগুলা হয়তো দেখা যাচ্ছে যে প্রাইভেট ব্যাংক, বর্তমানে যে আধুনিক প্রাইভেট ব্যাংকগুলো আছে তাদের সাথে মানে পুরোপুরি খাপ খাচ্ছে না। যেমন হচ্ছে প্রাইভেট ব্যাংকের এখন বর্তমানে যে ডিজিটাল রূপ দেখতে পাচ্ছি আমরা, তাতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বিশেষত ডাচ বাংলা ব্যাংক, তারপরে আপনার ব্যাংক ডিসিটি ব্যাংক, তারপরে ব্যাংক এশিয়া বা ইবিএল, এই ব্যাংকগুলা খুবই ভালো পজিশনে কাজ করতেছে এবং তাদের অনেকগুলা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্ম গুলাতে তারা অনেক আগে থেকে কাজ করতেছে এবং করোনাকালীন সময়ের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে তাদের সেই প্ল্যাটফর্ম গুলাই কিন্তু বর্তমানে করোনাকালীন সময়ে কাস্টমারদেরকে বেশি উদ্বুদ্ধ করতেছে। যেমন হচ্ছে ফিজিক্যালি আসলে ব্যাংকে উপস্থিত হয়ে যে কাজগুলা করতে হয়, সেই কাজগুলা করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করতেছি যে অ্যাভয়েড করার জন্য, এবং কাস্টমারকেও বলতেছি আপনারা পারতপক্ষে ব্যাংকে না আসে এটিএম থেকে টাকা তোলেন, তারপরে সিডিএম এ টাকা জমা দিচ্ছে, তারপরে ধরেন বিভিন্ন রকমের মোবাইল ব্যাংকিং আছে, সেই মোবাইল ব্যাংকিং গুলোর মাধ্যমে তারা বিভিন্ন রকমের লেনদেন করতেছে। লেনদেন গুলার মধ্যে বিভিন্ন পরিষেবাগুলো ঢোকায় দেওয়া হয়েছে এখন বর্তমানে। এবং আপনারা লক্ষ্য করবেন যে বিদ্যুৎ, তারপরে গ্যাস এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, তারাও চেষ্টা করতেছে যে সবাই যেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা বিভিন্ন রকমের কার্ডের মাধ্যমে পেমেন্ট করে তারা যেন কাজগুলা করতে পারে এবং বাসায় বসে ইন্টারনেট ব্যবহার করে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা বিভিন্ন রকমের পেমেন্ট গুলা করতেছে। বিভিন্ন স্কুলের বেতন, তারপরে বিভিন্ন গার্মেন্টস এবং অন্যান্য বিষয়, অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের বেতনগুলাকেও চেষ্টা করতেছে। এবং সরকারের বিভিন্ন রকমের যে সেবাগুলো আছে এবং সরকারের বিভিন্ন প্রণোদনা এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে সবগুলাই কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা যে আহ, এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে আর কি দেখা যাচ্ছে যে আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলা অলরেডি সবাই ব্যবহার করতেছে, বিশেষত প্রাইভেট ব্যাংক গুলা। তো আমরাও এগুলো ব্যবহার করতেছি। আমাদের প্ল্যাটফর্ম গুলো হয়তো একটু দেরিতে হচ্ছে বা আমাদের হয়তো বা কাজগুলো একটু ধীর গতিতে আগাচ্ছে, কিন্তু আমরাও চেষ্টা করতেছি যে তাদেরকে এরকম সেবাগুলোর মধ্যে নিয়ে আসার জন্য। সাইফুল ভাই, আমি আপনাকে এখানে একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যে সংখ্যায় গ্রাহক বা একদম প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিয়ে থাকে, তো এটা আসলে বলতে আমাদের দ্বিধা নাই। প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু ওই পর্যায়ে বা অত সংখ্যক প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেয় না আর কি। সে জায়গা থেকেও কিন্তু আসলে যে কোনো নতুন প্রযুক্তি বা নতুন কোনো কিছু বাস্তবায়ন বা একদম মানে মাঠে নামানোর যে বিষয়টা থাকে, ওখানে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে অনেক ধরনের মানে লজিস্টিক বিষয় মাথায় নিয়েই নামতে হয়। সেই জায়গা থেকে তো আমি আপনি বোধহয় আমার চাইতে ভালো জানবেন এটা, সেটা হচ্ছে আমাদের মাননীয় এমডি ও সিও স্যার সম্ভবত প্রধানমন্ত্রী কার্যালয়ে বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কোনো একটা শিক্ষা বিতরণের প্রণোদনা বা হচ্ছে উপবৃত্তি বিতরণের কোনো একটা চুক্তি বোধহয় করলেন, যে আমাদের ব্যাংক থেকে টাকাটা বিকাশের মাধ্যমে জানা, এই বিষয়টা কি আপনার জানা আছে একটু? হ্যাঁ, অনেকগুলো বিষয় আসলে আছে। এটা ভেরি আহ, রিসেন্ট আর কি সম্ভবত। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে আসলে সরকারি ব্যাংক তো ব্যাপক পরিসরে কাজ করে এবং সরকারি ব্যাংকের কাস্টমার আসলে শুধুমাত্র মনে করেন যে হাই সোসাইটি বা এলাকায় অনেক পয়সাওয়ালা লোকজন এরকমই কিন্তু না। এর বাইরেও দেখা যাচ্ছে যে সাধারণ যে সমস্ত লোকজন আছে যারা শিক্ষিত বা অল্প শিক্ষিত, এরকম অনেক লোকজনকে নিয়ে কাজ করে। এখন সেই সমস্ত ক্ষেত্রে তাদের সবাইকে নিয়ে কাজ করতে গেলে পরে দেখা যাচ্ছে যে সরকারি ব্যাংকের ভলিউম অনেক বড় এবং সরকারি ব্যাংকের কাস্টমারও অনেক বড়, ব্রাঞ্চের সংখ্যা প্রচুর পরিমাণে। আর এই জন্য আসলে ব্যাপক পরিমাণে বলতে গেলে পরে সরকারি ব্যাংকের যে কাজগুলা হয় সেগুলা ভলিউম অনেক বড়, সেটা কন্ট্রোল করা আসলে একটু কষ্টকর ব্যাপার।
এবং সেটার জন্য আমাদের যে ম্যানেজমেন্ট আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশন নিচ্ছেন, এবং আমাদের যারা কর্মী আছেন, আমাদের যে ভাইরা আছেন, তারা সবাই অক্লান্ত পরিশ্রম করেন এই কাজগুলো করার জন্য। এবং আমরাও চেষ্টা করতেছি যে আমাদের আসলে ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলাতে এককভাবে যদি যাওয়া সম্ভব হয়, সেগুলো ম্যানেজমেন্ট চেষ্টা করতেছে সেগুলোতে এককভাবে যাওয়ার জন্য। আর যেসব ক্ষেত্রে লাগে এককভাবে যাওয়া সম্ভব হয় না, বা দেখা যাচ্ছে কম্পিটিশনের ইয়াতে যারা প্রথম দিকে চলে আসছে, তাদের সাথে অনেক সময় কম্পিটিশনে টিকে থাকার জন্য হয়তো দেখা যাচ্ছে অন্য কারোর সাথে জয়েন্ট ভেঞ্চারে বা কারোর সাথে চুক্তিতে যাওয়া হয়, যে কারণে আর কি ওইরকম পরিস্থিতিতেও আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গুলাতে আমরা মানে ব্যাপক হারে অংশগ্রহণ করতে পারতেছি। হ্যাঁ সাইফুল ভাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো কি, সেটা হচ্ছে যে এই যে করোনার সময় তো আসলে আমরা এটা বুঝতেই পারলাম যে ডিজিটাল ব্যাংকিং ছাড়া আসলে আমাদের কোনো গতি নাই আর কি। তা আমরা কিন্তু অলরেডি আগামীকাল থেকে কিন্তু পুরো দমে আমাদের অফিস খুলে যাচ্ছে আর কি। এই যে পুরো দমে অফিস খুলছে, সবগুলো অফিস খুলছে, আমাদের তো ঝুঁকিও পাচ্ছে আর কি। তা আগামীর ব্যাংকিং আসলে কেমন হতে পারে, মানে সেটা যদি আমি অগ্রণী ব্যাংকের ব্যাংকিং এর কথাই ধরি, সেখানে অগ্রণী ব্যাংক ডিজিটাল বিভিন্ন প্রযুক্তি কিভাবে অ্যাডাপ্ট করবে বা কিভাবে তার সাথে খাপ খাইয়ে নিবে, বা আমরা কতটুকু পারবো, বা আগামীর ব্যাংকিংটাই বা কেমন হবে ডিজিটাল অ্যাসপেক্ট থেকে? আসলে আমরা যদি মানে করোনার সময়টা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো যে আসলে আমাদের করোনা আমাদের লাইফে অনেক পরিবর্তন নিয়ে আসছে। করোনা আমাদের যেমন এলাকা জীবনযাত্রার মান পরিবর্তন করছে। আমরা করোনার কারণে আমাদের এলাকা দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে, অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু তারপরেও দেখেন করোনার কারণে আমরা কিন্তু কিছু নতুন জিনিস শিখতে পারছি। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে আমরা বর্তমানে সব দিকে দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বিভিন্ন জেলা প্রশাসকদের সাথে যতগুলা মিটিং করতেছেন সবগুলাই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করতেছেন। আমাদের মাননীয় এমডি স্যার এবং অন্যান্য যারা বিভিন্ন রকমের অন্যান্য যে সমস্ত সংস্থার যারা মাননীয় এমডি সাহেব রয়েছেন, তারাও তাদের বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে যে মিটিং গুলো করতেছেন সেগুলো সবগুলা দেখেন যে যার যার অবস্থান থেকে বসে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এবং ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে তারা কাজ করতেছেন, এবং কর্মচারীদের সাথেও তারা বিভিন্ন রকমের লিয়াজো মেনটেন গুলাও করতেছেন এরকম ডিজিটাল পদ্ধতিতে। প্লাস আমরাও এখন দেখেন এই যে বর্তমানে এই সময় যে আমরা ফেসবুক লাইভ করতেছি, এগুলোও কিন্তু আমাদের আসলে যার যার অবস্থান থেকে আমরা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করেই করতেছি। তো ঠিক একইভাবে আমাদের যে ব্যাংকিং যে সেবাগুলো আছে সেই ব্যাংকিং সেবাগুলোও কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু ওইরকম পর্যায়ের দিকে চলে যাচ্ছি। আমরা যদি দেখি যে আমাদের যে সমস্ত প্রাইভেট ব্যাংকগুলো আছে এখন লিডিং পর্যায়ে, যাদেরকে আর কি আমরা আসলে অনুসরণ করতে পারি, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোও কিন্তু তারা কিন্তু যেগুলো করতেছে যে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, তারপরে ধরেন এটিএম মেশিন, সিডিএম মেশিন ইত্যাদির মাধ্যমে কাস্টমারকে ব্রাঞ্চে উপস্থিত হওয়ার চাইতে বেশি চেষ্টা করতেছে যে যার যার অবস্থান থেকে সে যদি এলাকা তার কাজগুলা সারতে পারে। তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে আমরাও যদি সেরকম, আমাদের অলরেডি আছে কাজগুলো আগাচ্ছে, এটিএম মেশিন আমাদের এলাকা এটিএম মেশিন আছে, আমরা সিডিএম মেশিনের দিকেও আস্তে আস্তে আগে যাচ্ছি। এবং মনে করেন যে আমাদের যে কার্ড, আমাদের যে ডেবিট কার্ড আছে, ডেবিট কার্ডটা যদি অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরা যদি এটাকে যদি ধরেন পজ হিসাবে, তারপরে বিভিন্ন কেনাকাটা হিসাবে ইত্যাদি খাতে যদি ব্যবহার করতে পারি, এবং সেই সাথে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকাশ আর রকেট যারা অলরেডি লিডিং পর্যায়ে, তাদের মতো আমরাও যদি এলাকা ধরেন নিজেরা ডেভেলপ করা অথবা অন্য কারোর সাথে জয়েন্ট ভেঞ্চারে যদি যাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে মনে করেন যে আমাদের ব্যাংকিং ব্যাংকিং সমস্ত বিষয়গুলোই চলে আসবে এলাকা আপনার আধুনিক ব্যবস্থার মধ্যে। তার মধ্যে এলাকা মনে করেন যে অলরেডি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বিকাশ লিডিং পর্যায়ে আছে, এবং রকেট যুগে যদি দেখি রকেট যদিও মানে একটু লিডিং এর থেকে পিছন দিকে আছে, কিন্তু তারা আবার ভিন্ন ক্যাটাগরি চিন্তা করে। তারা যেমন চিন্তা করে যে তাদের নেক্সাস পে আছে, নেক্সাস পে দিয়ে তারা ধরেন বেশি যারা একটু ডিজিটালাইজ বেশি তাদেরকে বিভিন্ন রকমের সেবা প্রদান করতেছে। আর যারা একটু মনে করেন যে আমজনতা
বা সাধারণ জনগণ তাদেরকে রকেটের মাধ্যমে বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করতেছে। আর বিকাশের তো ব্যাপারটা আপনারা সবাই জানেন যে বিকাশ অলরেডি এলাকা বিভিন্ন রকমের সেবাকে ঢুকাই দিচ্ছে এলাকা আপনার ইয়ার মধ্যে বিকাশের মাধ্যমে, যেখানে বিকাশ থেকে যে কোনো কিছু ইয়া করা যাচ্ছে। প্লাস অনেক ব্যাংকই ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন রকমের সেবা দিতেছে এবং বিভিন্ন কার্ড ব্যবহার করতেছে। তো আমাদেরও যে কার্ডটা আছে সেটা যদি ভিসা বা এই রিলেটেড হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের সেবাগুলা যেগুলো আছে ব্যাংকিং সেবা এবং বিভিন্ন রকমের এলাকা বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি বিভিন্ন টাইপের যে সেবাগুলো আছে সেই সেই বিষয়গুলো আর কি এর মধ্যে চলে আসবে। তারপরে ধরেন আমাদের ইন্টারনেট ব্যাংকিং এর দিকেও আসলে আগায় যাওয়া উচিত, যে ইন্টারনেট ব্যাংকিং যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যাপক হারে লেগে অন্যদের সাথে কম্পিটিশনে থাকতে পারবো এবং আমাদেরও লেগে দেখা যাচ্ছে যে কাস্টমাররা ভবিষ্যতে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না, তারা ইচ্ছা করলে পরেই দেখা যাচ্ছে যে তাদের নিজস্ব মোবাইল অথবা বাসায় বসেও তারা লেগে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন, ব্যাংকিং ইনস্ট্রাকশন তারা ওইখান থেকে দিতে পারবে। তারপরে এরকম অনেকগুলা বিষয় আছে, যেমন ধরেন সাইফুল ভাই, আমরা এগুলা একটা ধারণা পেলাম আর কি। আমি যতদূর জানি আপনি তো এখন সাইবার অডিটে আছে, তার মানে ব্যাংকিং এর যে আইটি ব্যবহার হয় যেগুলো জায়গায় সেই জায়গায় অডিট করতে হয় আর কি আপনাকে। তা আমার জানার ইচ্ছা হচ্ছে যে আপনার, আমি কিন্তু ওয়াসায় যখন ছিলাম আপনারা কিন্তু ব্রাঞ্চে এসে অডিট করলেন আর কি। তো এই যে এখন যে করোনার সময় আপনি তো ব্রাঞ্চে গিয়ে আর অডিট করতে পারছেন না আর কি। তা আইটির কি এমন এমন কোনো প্রযুক্তি আছে যে আপনি হেড অফিসে বসেই বা আপনার বাসায় বসেই আপনি ডিজিটালি কোনো অডিট করতে পারলেন, বা এরকম করার কি কোনো উপায় আছে বা সম্ভব কি এটা? হ্যাঁ, অবশ্যই। আসলে করোনাকালীন সময় ছাড়াও কিন্তু আমাদের কিন্তু অডিটে একটা অংশ আছে যেটা হচ্ছে আপনার অফসাইট। ঠিক আছে? অফসাইটের মাধ্যমে আমরা কিন্তু এলাকা ব্রাঞ্চের ব্রাঞ্চে না গিয়েও দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ওই ব্রাঞ্চের উপরে বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারি। আমি সেক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করব যে আমাদের মাননীয় ময়মনসিংহ সার্কেলের জিএম স্যার শফিক সাদিক স্যার, উনি একটা কথা বলছিলেন, উনি যখন অস্ট্রেলিয়াতে ছিলেন তখন সেখানে যে অডিট হইতো, ওনারা কিন্তু আসলে ওনার ইয়াতে মানে ওনার এলাকা ওই প্রেমিসিসে না আসেও তারা দেখা যাচ্ছে যে অডিট করে অডিট রিপোর্টটা কিন্তু পাঠিয়ে দিত। তো স্যার সেখানের মধ্যে আমাদেরকে ওই সময় বলছিলেন যে এই যে অফসাইট অডিটের উপর গুরুত্ব দিতে, এবং অফসাইট অডিট যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংকের প্রেমিসিসে না গিয়েও কিন্তু আমরা কিন্তু এলাকায় আসছে না অডিটের অনেক কাজকর্ম ইয়াতে বসে, হেড অফিসে বসে বা আমি আমার ইয়াতে বসেই কিন্তু সম্পন্ন করতে পারি। এবং অলরেডি এলাকায় আমরা কিন্তু সেই অফসাইটের দিকে কিন্তু অনেকখানি আগাইছে এবং সাইবার অডিট সেল চেষ্টা করতেছে যে যেন অফসাইটের মাধ্যমে অনেকখানি কাজ মানে করা সম্ভব হয় এবং পরবর্তীতে যে সমস্ত ক্ষেত্রে প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র এলাকা ব্রাঞ্চে গিয়ে বা সেই লোকেশনটায় গিয়ে কিছু কিছু ফিজিক্যাল ব্যাপারগুলো থাকে যেগুলাকে আর কি ফাইন্ড আউট করা বা সেগুলাকে দেখে এবং সেগুলো সম্পর্কে সচেতন করা ব্রাঞ্চগুলোকে চেষ্টা করা। আচ্ছা আচ্ছা। সাইফুল ভাই, এই মুহূর্তে আপনার জানা মতে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান কি এইভাবে অডিট করে থাকে ওই প্রযুক্তির মাধ্যমে একেবারেই আর কি? করার তো কথা আসলে যদি আমরা দেখি যে কমার্শিয়াল অডিট যেগুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা অফসাইটে করে এবং আপনারা অলরেডি দেখবেন যে বাংলাদেশ ব্যাংকও কিন্তু তাদের ওই যে আইএসএস যেটা চালু করছে সেই আইএসএস এর মাধ্যমে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ব্যাংকের বিভিন্ন তথ্য সংগ্রহ করে। সেই তথ্যগুলা পরবর্তীতে তারা করে কি তাদের মনিটরিং টিম আছে, সেই টিম দিয়ে কিন্তু যাচাই বাছাই করে পরবর্তীতে তারা যখন যেই মানে ব্যাংকের যেই শাখাগুলাকে কোনো কারণে আর কি মনে করে যে এগুলো আসলে পরিদর্শন করা দরকার, তখন দেখা যাচ্ছে যে মানে এত শাখা এবং এত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের জন্য তখন দেখা যাচ্ছে যে এটা মানে কঠিন হয়ে যায় যে সবগুলাতে যাওয়া, সবগুলাতে গিয়ে তাদের এলাকা মানে অডিট করা। তখন তারা করে কি সেইখানের মধ্যে ওই ফাইন্ড আউট করে ওই অফসাইটের মাধ্যমে যে কোন শাখাগুলা আসলে ইমার্জেন্সি ভিত্তিতে বা রিস্ক বেশি আছে সেইগুলোকে তখন তারা অডিট করার জন্য মানে বেছে নেয়। এবং আমরাও চেষ্টা করতেছি, আমাদেরও অনেক প্রচুর শাখা, প্রায় 1000-এর মতো শাখা আমাদের, এবং আমাদের সব শাখায় আসলে প্রতি বছর অডিট করতে গেলে পরে ব্যাপক লোকবলের দরকার হয় এবং প্রচুর পরিমাণে সময়েরও দরকার হয়।
সেই ক্ষেত্রে আসলে আমরাও চেষ্টা করতেছি যে ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ বা রিস্ক বেশি সেই সমস্ত শাখাগুলোতে আসলে ফিজিক্যালি ভিজিট করা এবং বাকিগুলোকে অফসাইটের মাধ্যমে সবসময় মনিটরিং এর মধ্যে রাখা, এবং সেখান থেকে বেছে বেছে যেগুলো রিস্ক বেশি থাকতেছে সেগুলোকে আসলে অডিটের আওতায় নিয়ে আসে। সেগুলোই যাও। ও সাইফুল ভাই, খুবই ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের একটু সাথেই থাকুন, আমরা হেলাল ভাইয়ের কাছে আবারও একটু আলোচনা করে আসি আর কি। অভিজ্ঞতা, আপনি মাঝখানে বলছিলেন যে কেউ বোধহয় আমাদের সাথে যুক্ত হতে চায় সাইফুল ভাই বা হেলাল ভাইকে প্রশ্ন করার জন্য, এমন কেউ কি এখন আছেন লাইনে? অভিজ্ঞতা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমি এই ফাঁকে একটু আপনাদের বলতে চাই, কেউ যদি লাইভে যুক্ত হতে চান, যেমনটা অভিজ্ঞতা একটু আমাকে বলছিল যে কেউ হয়তো বা যুক্ত হবেন, অভিজ্ঞতাকেও আমি পাচ্ছি না, হতে পারে এমন যে অভিজ্ঞতারও বিদ্যুৎ চলে গেছে। অভিজ্ঞতা, আপনি কি আছেন লাইনে? অভিজ্ঞতা বোধহয় আছেন না, হেলাল ভাইকে বোধহয় দিচ্ছেন। হেলাল ভাই, সাইফুল ভাই আপনি থাকেন আমাদের সাথে আর কি। হেলাল ভাই, আপনার কাছে আবারও ফিরে আসলাম। সেটা হচ্ছে যে আপনি তো মানে T24 এর মানুষ, আমরা যখনই T24 লগ ইন করি, বিশেষ করে আমার বোধহয়, আমি তো ওয়াসে থাকতে এটা T24 কাজ করতাম, এখন সার্কেলে এসে এটা করার সৌভাগ্য হয় না আর কি। তো অথরাইজেশন বা অন্য কোনো অপশনে গেলে কিন্তু হেলাল 06 এই টাইপের একটা বোধহয় কথা আসে আর কি। তা আমার এখানে একটা জিজ্ঞাসা আছে আর কি আপনার কাছে, এটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক ধরনের রিপোর্টিং করতে টাইম করতে হয়, এটসেট্রা এটসেট্রা, অনেক করতে হয়, SBS করতে হয়। তো এইগুলা মনে করেন যে একটা অ্যাফেয়ার্স বের হয় প্রত্যেকটা ব্রাঞ্চের আর কি। তো এটা কি এমন কি কখনো হতে পারে আমাদের জন্য, বা এটাকে আমরা দেখতে পারি যে ডিমান্ড টাইম সেন্ট্রালি একটা হয়ে যাচ্ছে, যেহেতু সব ডাটা সেন্ট্রালি আইটির কাছে আছে, তারপরে এই যে SBS করার বিষয়টা আছে, ব্রাঞ্চ থেকে করতে হয়, এমন কি মানে ভবিষ্যতে কি এমন কিছু হতে পারে নাকি? যদিও এটা করোনার সাথে ওইভাবে সম্পর্কিত না, এটা আমাদের সামগ্রিক মানে আধুনিকায়নের সাথে সম্পর্কিত, তাও আমি প্রশ্নটা করলাম আর কি। আচ্ছা, এটা আমি পরে উত্তর দিচ্ছি। তবে একটা জিনিস হচ্ছে, আমি এতক্ষণ ধরে যখন লাইনে ছিলাম দেখলাম যে অগণিত লোক একটা জিনিস জানতে চাচ্ছে যে আমাদের এটা কবে হবে, মোবাইল ব্যাংকিং কবে হবে। হ্যাঁ, মন্তব্য করতেছে আর কি। হ্যাঁ। আচ্ছা, আমি আগে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এবং গর্বের সাথে জানাচ্ছি যে এই ডিজিটাল ব্যাংকিং এর যে প্ল্যাটফর্মগুলো, এগুলো আমরা কি কি ব্যবহার করছি, কি কি করছি না, বা কি কি পাইপলাইনে আছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। তুমি জানলে খুশি হবা যে আমরা যে এটিএম কার্ড ইস্যু করে থাকি এটা কিন্তু এনপিএস এর আওতায়। এনপিএস মিন্স ন্যাশনাল পেমেন্ট সুইচ। আচ্ছা, আপনি হ্যাঁ, এই এটিএম কার্ডটা দিয়ে বাংলাদেশের যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমার শাখাগুলো কেন এটিএম করাচ্ছে না বেশি করে? এটা হচ্ছে সবচাইতে বেস্ট আমাদের এটিএম কার্ডটা, যে আমার এটিএম কার্ড দিয়ে আমি যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরাই একমাত্র ব্যাংক যারা সরাসরি ভোক্তা লেভেল থেকে তাদের বিভিন্ন কোম্পানির কালেকশন উইদিন 1 সেকেন্ড করে দিই। আমি আজকে থেকে প্রায় বছর খানেক আগের একটা স্মৃতির কথা মনে করি, যে এখন যে প্রাণ আরএফএল কোম্পানি আছে না, প্রাণ আরএফএল, তারা আমাদের শ্রদ্ধেয় মহাব্যবস্থাপক স্যারের চেম্বারে আসলেন, এসে বললেন যে আমরা 2-3টা ব্যাংকে দৌড়াদৌড়ি করছি, আমরা চাচ্ছি যে আমাদের কালেকশনগুলো অনলাইনে খুব দ্রুত আনার জন্য। কারণ আগে যেমন তাদের একটা মাল বিক্রি হলে সেই টাকাটা ডিডির মাধ্যমে দিলে ডিডি কালেকশন হয়ে আসতে অনেকক্ষণ লাগলো। তখন আমাকে আমাদের আগের মহাব্যবস্থাপক মহোদয় ডাকলেন, ডেকে পাশে বসা বললেন যে হেলাল, এটা করে দাও তো। তার মানে তার কনফিডেন্স ছিল যে এটা করা যাবে। তখন আমি চিন্তা করলাম যে আমার মহাব্যবস্থাপক মহোদয় এমন ভাবে আশা করে বললেন, তা আমিও না বলে দিলাম এটা কোনো ব্যাপার না স্যার, কালকেই করে দিই। তখন কিন্তু ওই আরএফএল-এর রিপ্রেজেন্টেটিভ উনি মানে আকাশ থেকে পড়লেন, কি বলেন, একটা প্রাইভেট, 2টা প্রাইভেট ব্যাংকে আমি 3 মাস ধরে ঘুরতেছি, তারা এটা পারতেছে না, সিকিউর না। তখন আমি বললাম যে স্যার এটা তো সম্ভব, হোয়াই নট, কারণ হচ্ছে এটা অগ্রণী ব্যাংক, আমরা সবচেয়ে বেস্ট করব, ভালো করব। তখন আমরা কি করলাম, T24 একটা অপশন করে দিলাম। হ্যাঁ, শেষ করতে পারি প্লিজ। হ্যাঁ, এটা একটা হ্যাঁ, তখন কি হচ্ছে, রংপুরের শেষ মাথায় একটা শাখায় একজন ডিলার 20,000 টাকা জমা দিলেন। উইদিন 1 সেকেন্ড আরএফএল তার হেড অফিস থেকে জানতে পারছে যে কোন ডিলার ব্যাংকের কোন ব্রাঞ্চ থেকে এত টাকা জমা দিলেন। তাৎক্ষণিক উনি কি করছেন, একটা এসএমএস দিয়ে দিচ্ছেন ওই ডিলারকে যে আপনার নামে এত টাকা জমা হয়েছে, আপনি এটা নিয়ে সেল সেন্টারে দেখান, মাল দিয়ে দিবে। তার মানে উনি মালটা পেলেন বড়জোর 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে তার মাল পাওয়ার কনফিডেন্স চলে আসলো বা ব্যবস্থা চলে আসলো। তো আপনারা জেনে সবাই অত্যন্ত আনন্দিত হবেন যে আগামীকাল আরেকটা চিঠি পাবেন, আরেকটা নতুন সম্ভাবনার পথ উন্মুক্ত হবে। সেটা হচ্ছে বাংলাদেশে যত ধরনের মাদ্রাসা আছে
এই মাদ্রাসার কন্ট্রোলিং অথরিটি ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে, এবং আগামীকালকে আপনারা সার্কুলারটা পাবেন যে বাংলাদেশের যত দাখিল মাদ্রাসা, কামিল মাদ্রাসার যত ধরনের বেতন, তাদের টিচারদের বেতন, তারপর পরীক্ষার ফি, তারপর হচ্ছে মানে এদের যত কালেকশন সব আমার অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে, এবং এই ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি তাদের অফিসে বসে তারা সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে রিকনসিলিয়েশন করে ফেলবে যে আজকে সারাদিনে পরীক্ষার ফি কত টাকা জমা হলো, আজকে সারাদিনে কোন মাদ্রাসা কত টাকা দিল, মানে সাথে সাথে রিকনসিলিয়েশন। এবং আরেকটা সুখের সংবাদ শুনেন, সেটা হচ্ছে আমরা আরেকটা কাজ পেয়ে গেছি, সেটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। দেখেন আমরা কিন্তু দৌড়াচ্ছি, জীবন বীমা কর্পোরেশনের সাথে আমাদের কন্ট্যাক্টটা হবে এরকম, তাদের বীমা করার যত টাকা এবং তারপর হচ্ছে বীমার এক্সপায়ারি হওয়ার পরে যে টাকা ডিসবার্সমেন্ট, এগুলো সব অগ্রণী ব্যাংকের মাধ্যমে হবে। এবং সবচাইতে মজার খবর হচ্ছে সবার এতক্ষণ ধরে যে আনার যে আগ্রহ ছিল যে আমার ভাইটা এসেছে অনেক সম্ভাবনার কথা বলবে, যে আমরা কি করতে পারছি কি করতে পারছি না, আপনারা একটা মিডিয়া সফটওয়্যার নাম শুনেন, সেটা হচ্ছে সূর্যপে। আমরা সূর্যপের সাথে কন্ট্যাক্টে যাচ্ছি, এটার মাধ্যমে বাংলাদেশের যত ধরনের প্ল্যাটফর্ম আছে, সেটা বিকাশ বলেন, রকেট বলেন, সিটি টাচ বলেন, সবার সাথে আমরা কানেক্ট হয়ে যাব। এবং যদি সিটি টাচ, আচ্ছা হেলাল ভাই, আমি আপনাকে এখানে একটু থামাতে চাইবো আর কি, থামাতে চাইবো এই জন্য আমি একটু থামাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাথে একজন গেস্ট আছেন, খুবই প্রত্যন্ত অঞ্চলের একজন ম্যানেজার স্যার আমাদের সাথে আছেন, অভিজ্ঞ, তাকে একটু স্ক্রিনে দিবেন, একই সাথে সাইফুল ভাইকেও দিবেন। দর্শক আপনারা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমাদের হচ্ছে পীরগঞ্জ শাখা ঠাকুরগাঁও ম্যানেজার স্যার মাহবুব আলম আপেল স্যার, উনিও অগ্রণী ব্যাংকে খুবই পরিচিত মুখ, সবারই প্রিয় মুখ, এবং তার যে সহধর্মিণী তার স্ত্রী আমার হচ্ছে ব্যাচমেট, এবং এই জুটিটা কিন্তু অগ্রণী ব্যাংকে খুবই নাম করা একটা জুটি আর কি, আপনারা জেনে থাকবেন আর কি। তো আমি স্যারকে স্বাগতম জানাচ্ছি, এবং স্যারের বোধহয় প্রশ্ন আছে আপনাদের দুজনের যে কারো একজনের কাছ থেকে। স্যার আপনি আপনার আলোচনাটা শুরু করেন বা প্রশ্ন করেন। ধন্যবাদ। তন্ময় শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 জি, আমরা সবাই আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ তন্ময়, অভিক মজুমদার আর হেলাল, সাইফুল, শুভেচ্ছা তোমাদেরকে। অনেকদিন কথা হয় না তোমাদের সাথে, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, এবং আপেল ভাইকে দেখে খুবই ভালো লাগলো, অনেকদিন পরে দেখলাম। এখন তো ঢাকা ছেড়ে চলে গেছেন, আমাদের তো মনে আছে কতটুকু। মনে থাকবে, মনে না থাকে তো উপায় নাই, মনে না থাকে তো আসলে উপায় নাই, কারণ হচ্ছে যে কোনো প্রয়োজনে সবসময় সেই নক করতে হয়, সেই নক রুমে কিছু সমস্যা হলেই তো ফোন দিতে হয়। আর হেলালকে অনেকদিন দেখি না, হেলালের নতুন লুকে ভালো লাগছে, শুনলাম হেলালের কথা শুনলাম, হ্যাঁ হেলালের কথা শুনলাম, খুবই ভালো লাগলো। আর হেলালের কাছে আসলে হেলাল যেহেতু T24 এর সাথে সংশ্লিষ্ট একদম শুরু থেকে, আমি তো আসলে আইটিতে গেলাম মাত্র 6 মাসের জন্য, তারপরে ব্যাক করলাম। তো T24 এর কাস্টমাইজ যেহেতু হেলালের অনেক হাত আছে, তো আমার এখানে এজন্য কিছু কথা ছিল যে T24 এর কাস্টমাইজে নতুন যে ভার্সনটা আমরা পাবো, সেখানে ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেটা কি তোমরা লিস্ট করেছো, যে এই সমস্যাগুলো আমরা ওইটাতে যেন না পাই, বা আপডেট হলে যেন সমাধানটা হয়ে যায়? এটা হচ্ছে, হ্যাঁ অনেক ধন্যবাদ মাহবুবুর রহমান আপেল। মাহবুবুর রহমান আপেলের সাথে সে অনেক সুখকর স্মৃতি আমার আছে। আমরা যখন জয়েন করি তখন মাহবুবুর রহমান আপেল এবং আমি বোধহয় 5 মিনিটের আগে পরে ব্যবধানে জয়েন করেছি। তার মানে আপেল আগে জয়েন করলো, তার 5 মিনিট পরে আমার ফাইলটা গেল। তো সেখান থেকে আপেলের সাথে আমার প্রেম ভালোবাসা, বা আপেল আসলে কিন্তু অসম্ভব ভদ্র একজন লোক। উনি কিন্তু বাংলার প্রফেসর ছিলেন, সবার অবগতির জন্য জানাচ্ছি উনি বাংলার প্রফেসর ছিলেন। তো আমি বাংলার প্রফেসর বলেই ডাকতাম। এত সুন্দর মিষ্টি হাসি, এবং তার পরিবারের জন্য আমি অবশ্যই ঈদ মোবারক জানাচ্ছি এবং মঙ্গল কামনা করছি, যে দিন যাতে ভালো যায় তাদের। তো এখন আমি আপেলের যে উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে যে নতুন যে ভার্সনটা আমাদের আসবে, নতুন ভার্সনে যে ছোট এরর গুলো ছিল আগে বা সমস্যাগুলো ছিল, এগুলো সব সলভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি মজার ব্যাপার বলি, এগুলো কিছুই থাকবে না। টুকটাক যে সমস্যাগুলো ছিল সব সলভ হয়ে আরো
অসম্ভব দ্রুত গতিতে আমরা কাজ করতে পারবো। আর একটা জিনিস আমার কষ্ট লাগে, সেটা হচ্ছে যখন সফটওয়্যারে একটা সমস্যা হয়, এটা হতেই পারে, এটা জাতীয় সমস্যা, নেটের সমস্যা হতে পারে, সফটওয়্যারের সমস্যা হতে পারে। আচ্ছা, আমার যদি মা বোনের কোনো সমস্যা থাকে, আমি কি এটা সবাইকে বলে বেড়াবো? না, বলে বেড়াবো না। কিন্তু এই যে দেখা গেছে অবশ্যই না। সোশ্যাল মিডিয়াতে গেলাতে গেল আর নট কাম, তারপরে কি হয়েছে, গজব হয়ে গেল, এগুলো আমি আপনাদের কাছে স্পেশালি রিকোয়েস্টেড, আপনাদের কাছে অত্যন্ত রিকোয়েস্ট করে বলছি, দেখেন এটা আমার পরিবার, এমন কোন জিনিস লিখবেন না যাতে এই পরিবারের বদনাম হয়। আমরা কিন্তু সবাই চেষ্টা করছি, কারণ হচ্ছে কি, যখন একটু স্লো হয় তখন কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আর আমার লোক তো কাজ করতে পারছে না। আর এই আপডেটটা নেওয়া হচ্ছে এজন্যই। তো আমি আপেলকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এগুলো কোনো সমস্যাই থাকবে না, কারণ আমরা আছি কি জন্য, আমরা তো সলভ করার জন্য, তারপরে সাধারণ শাখা লেভেলে সবার কাজ যাতে সহজতর হয় এটা করার জন্যই তো আছি, তাই না? আর আমি যেটা আলোচনা, আরেকটা জিনিস বলছি ম্যানেজার মহোদয় জানানোর জন্য, আমি যেটা বলছিলাম সূর্য পে, হ্যাঁ, সূর্য পে এটা হচ্ছে আমার ডাটাবেস বা আমার সার্ভারের সাথে সরাসরি যত ধরনের বাংলাদেশের যত ধরনের প্ল্যাটফর্ম আছে সবার সাথে এটা অ্যাড হয়ে যাবে। যেমন আমাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে টিচারদের এবং স্টুডেন্টদের যে বেতন কালেকশন, তারপরে হচ্ছে যত ধরনের কাজ, বিকাশ থেকে টাকা আসবে, রকেট থেকে টাকা আসবে, আবার টিচারদের টাকা বিকাশে চলে যাবে, আবার টিচারদের টাকা দেখা গেছে কি খাতা দেখা টাকা যাবে, এগুলো সব কিছু হবে। তা আমি অবশ্যই আশা করি যে খুব শীঘ্রই যখনই আমরা সূর্যপের সাথে কন্ট্যাক্টটা করে ফেলবো, হ্যাঁ, এবং বিকাশের সাথে করে ফেলবো, তখন কিন্তু আমরা ফুল ফেসে কিন্তু ডিজিটালাইজেশনের চূড়ায় চলে যাবো। আর যেটা তন্ময় আমাকে একটা প্রশ্ন করেছিল যে এসবিএস ডিমান্ড টাইপ, আমি অনেক কিছু কি যেন বলে জানি, যেটা গর্ব করার মতো, যেটা তোমার আমার কি যেন প্রতিষ্ঠানের কে নিয়ে আনন্দ করার মতো, সেটা হচ্ছে আমি বাংলাদেশ ব্যাংকে কয়েকটা প্রোগ্রামে গিয়েছিলাম। সুখকর খবর হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে ডাটাগুলো নেয়, বাংলাদেশ ব্যাংক যেমন এসবিএস এর ডাটাগুলো নেয় কি জন্য, ডিমান্ড টাইমের ডাটাগুলো নেয় কি জন্য, সেটা হচ্ছে টোটাল কান্ট্রিতে একটা ডিসিশন মেকিং এর জন্য। যেমন ডিমান্ড টাইমে আছে হচ্ছে গভর্নমেন্ট লোন 10,000 কোটি টাকা, প্রতি সপ্তাহে রিপোর্টটা যাচ্ছে, হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক দেখলো যে এখানে 30,000 কোটি টাকা ফিগার চলে আসছে, তার মানে কি গভর্নমেন্ট আরো 20,000 কোটি টাকা ধার করেছে, তখন কিন্তু একটা ডিসিশন আসবে গভর্নমেন্টের ফান্ডের শর্ট করেছে। তো এই জিনিসগুলো যখন শাখা থেকে আসতো দীর্ঘ প্রায় 30-40 বছর ধরে একটা ভুল কিন্তু করছিল, আমাদের শাখার লোকগুলো করছিল, সেটা হচ্ছে যেমন আমার যে প্রভিশন অ্যান্ড ডিপোজিট, এটাকে তারা কোথাও ডিপোজিটে দেখাচ্ছিল না, কিন্তু এটা কিন্তু একটা ডিপোজিট, এটা টাইম ডিপোজিট। কারণ হচ্ছে কি, একটা নির্দিষ্ট পিরিয়ড 6 মাস পরে অ্যাকাউন্টে ঢুকে সেটা ডিপোজিট হয়ে যাবে। তো এই কারণে আমাদের কি হচ্ছিল, আমাদের সিআরআর এসআরআর রেটে টাকা কম রাখা লাগছিল। তো আমি যে জিনিসটা বলবো, এখন কি হচ্ছে, এখন আমরা কিন্তু সব আইটি থেকে করছি, কারণ আগে ক্লোজিং এ যে রিপোর্টগুলো ছিল, অনেক রিপোর্ট ছিল ক্লোজিং এ, এখন কিন্তু আমরা এগুলো কমিয়ে ফেলছি না। এখন আমরাই একমাত্র ব্যাংক যারা সর্বোচ্চ পরিমাণ ডাটা বাংলাদেশ ব্যাংকে দিই, আমরাই একমাত্র ব্যাংক সিএল নির্ভুল, এবং আমরাই একমাত্র ব্যাংক যাদের যতগুলো ডাটা বাংলাদেশ ব্যাংকে প্রোভাইড করি, প্রায় মানে ওভার দেন 90%, বলতে গেলে 100 এর কাছাকাছি অ্যাকচুয়াল, কারণ এখানে কোনো ফেক ডাটা নেই। কারণ হচ্ছে যে ডাচ বাংলার দিকে তাকাও, অনেক সুন্দর, হ্যাঁ, তাদের অনেক পরিপাটি, কিন্তু তাদের শুধু সেভিংস এবং সিডি ছাড়া আর বাকি অনেক প্রোডাক্ট অনলাইনে নেই, যেই ব্রাঞ্চের টাকা সেই ব্রাঞ্চে জমা দিতে হয়। কিন্তু আমাদের একেবারে রুট লেভেলে কৃষি লোনটা সহ, একেবারে কৃষি লোন যেটা দেখা গেছে কি যে ওটাও কিন্তু অনলাইনে, তা আমরা কিন্তু নিচ্ছি। এবং আমাদের যে দুর্বলতাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে ইন্টিগ্রেশনটা, মানে সূর্যপের সাথে ইন্টিগ্রেশনটা, এটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা কিন্তু তখন খুব করে বলতে পারবো, আমরা কিন্তু তখন গর্ব করে বলতে পারবো। তো আমি সবাইকে বলছি আশান্বিত জি জি হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা সেটা হ্যাঁ জি জি হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমাদের মাহবুব স্যারের কাছে আবার যেতে চাইবো, আপনি একটু থাকবেন আমাদের সাথে। অভিজ্ঞতা মাহবুব স্যার কি আছেন না চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার আর কোনো আলোচনা বা প্রশ্ন কি আছে তাহলে আপনি করতে পারেন, আর নতুবা আমি একটু সাইফুল স্যারের কাছে যাবো আর কি। হ্যাঁ ঠিক আছে, আরেকটা কোশ্চেন করি হেলালকে। আমাদের T24 এখন যে আমরা নতুন কাস্টমার, হ্যাঁ জি বলেন, জি বলেন। হ্যাঁ T24 যে এখন আমরা নতুন যে কাস্টমার ওপেন করি, হ্যাঁ,
তো কাস্টমার ওপেন করার পরে আমরা যদি কাস্টমার নাম্বারটা লিখে রাখতে না পারি, দেন এই কাস্টমারটা ডেটাবেস থেকে আর খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় এরকম কাস্টমার আমাদের সফটওয়্যারে কয়েক লাখ এবং আরো বেশি থাকতে পারে, যেটা কোনো হদিস নেই আসলে। তো এইটা এই সার্চিং এর মানে খুব ছোট একটা জিনিস হয়তোবা, কিন্তু এটা মানে কেউ এটাকে গুরুত্ব দেয় নাই। শুধু শুধু আচ্ছা, ডেটাবেসটা হয়তো ভারী হচ্ছে। না, আমি বলছি এটা একটা সমাধান আছে। সেটা হচ্ছে তুমি সহজে বুঝতে পারবা। বলেন। যেমন আমাদের এটা হচ্ছে সিবিএস মানে কোর ব্যাংকিং সলিউশন, এবং এটা হচ্ছে ওয়ান স্টপ ব্যাংকিং। ওয়ান স্টপ ব্যাংকিং মিন্স অন্যান্য যে সফটওয়্যারগুলো অন্যান্য ব্যাংক ইউজ করে, সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু যারা স্টেশন বা নিজস্ব ব্রাঞ্চ মেনটেন করে, আমাদের কিন্তু এটা সেন্ট্রালি মেনটেন করি। তার মানে দেখা যায় রমনা ব্রাঞ্চ থেকে এখন একটা অ্যাকাউন্ট ওপেন করলো 230 নম্বর অ্যাকাউন্ট, তারপরে রংপুর ব্রাঞ্চ একটা অ্যাকাউন্ট ওপেন করলো, ওটা পড়ে গেছে 231, আবার তোমার ঠাকুরগাঁও একটা ব্রাঞ্চ ওপেন করে গেছে। তার মানে এটা হচ্ছে সেন্ট্রালাইজ একটা ফাইলের ভিতরে। তাহলে when you will lost, যখন তুমি হারিয়ে ফেলবে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে। কারণ তুমি যদি আজকে আমার ভাবিকে হারায় ফেলো, তাকে কিন্তু তুমি খুঁজবা না। সো ইউ হ্যাভ টু খুঁজতে হবে। খোঁজার নিয়ম হচ্ছে এক্স্যাক্টলি খুবই ধন্যবাদ। খুবই চমৎকার অ্যান্সার হেলাল ভাই। যে রাস্তা দিয়ে হারিয়েছো সেই রাস্তা দিয়ে খোঁজো। এই সলিউশন প্লিজ। যে রাস্তা দিয়ে হারিয়েছো সেই রাস্তা দিয়ে খুঁজবা। তার মানে যখন তুমি ওপেন করতে গিয়েছো, ওপেন করতে যাওয়ার পরে ওই ওপেনিং স্ক্রিনটাকে আপ কি দিয়ে উপরে নিবা। আপ কি দিয়ে ইউ হ্যাভ টু ইউজ আপ কি দিয়ে উপরে নিয়ে একটা গর্ত আছে না, ফাঁকা স্থান যেখানে নাম্বারটা পড়ে, ইয়েস। তো ওখানে তুমি দেখবা আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে যাও, আজকে যেমন পড়লো 10,270, তারপরে তুমি হারিয়ে ফেলছো। আজকে সব অ্যাকাউন্টে কিন্তু 10,270 আছে। 10,270 এর পরে 001,002, তাহলে 10,270 এটা ফিক্স রেখে ওই এটা কিটা টান দিলে 10,270 এর নিচে যা ওপেন হয়েছে সব চলে আসবে। তার মানে তুমি একটু আগে যেটা খুলেছিলে অবশ্যই সেটা তুমি দেখতে পারবা। তো আমি বলবো যে কি, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে 15 বছর ব্যাংকিং করছি। এটা ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যার, আমার ব্যাংক ওয়ার্ল্ড ক্লাস, আমরা সবাই ওয়ার্ল্ড ক্লাস। এখানে শুধু সাময়িক কিছু সমস্যা, কিন্তু আমি মনে করব যে আমাদের যে ওয়ার্কার গুলো কি জানি বলে, আমরা যারা কাজ করছি, এটা কিন্তু নিবেদিত প্রাণ। আমাদের এমডি মহোদয়, ডিএমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, তারপর আমাদের ডাইরেক্টর মহোদয়, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। তো এখন হচ্ছে কি, টুকটাক যেটা সমস্যা, জাতীয় সমস্যা হতেই পারে, হ্যাঁ। তো আমরা এগুলো সবই সলভ করে ফেলবো, চিন্তার কোনো কারণ নেই। কারণ আমাদের ভীষণ একটাই, আমরা উই উইল বি নাম্বার 1। এবং আমরা সব প্রযুক্তিতে, কারণ বাংলাদেশে তন্ময়ের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশে যখন 2টা পিসি ছিল, কম্পিউটার ছিল, ওনলি 2টা পিসি, একটা ছিল জীবন বীমার, একটা ছিল অগ্রণী। আচ্ছা, এখন বলেছে ব্রাঞ্চ লেভেলে পস মেশিন দিয়ে, এটিএম কার্ড দিয়ে। হেলাল ভাই, হ্যাঁ, এটা অলরেডি বোধহয় আপনি আলোচনা করেছেন হেলাল ভাই। আমরা একটু মাহবুব স্যারের কাছে আবার যাবো। স্যার, আপনার মধ্যে আলোচনা মোটামুটি আমরা জানতে পারলাম। আমরা একটু করি, আমরা সাইফুল ভাইকে অনেকক্ষণ থেকে স্ক্রিনে পাচ্ছি না, আমরা একটু সাইফুল ভাইয়ের কাছে যাই এবং সাইফুল ভাইয়ের একটু আলোচনা শুনি। সাইফুল ভাই, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন আর কি এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন সাইফুল ভাই? অলরেডি একটা স্ক্রিনে একটা প্রশ্ন আসছে যে শর্ট টার্ম এসএমবি ঋণটা অনলাইনে আনার ব্যাপারে একটু পদক্ষেপ নেবেন। যদিও এটা আসলে আপনার সাথে সম্পর্কিত কোনো বিষয় না, এটা হচ্ছে বোধহয় হেলাল ভাইদের কাছে। তারপর আমি আপনার কাছে জানতে চাইবো একটা সাইফুল ভাই, সেটা হচ্ছে যে এই যে আমরা করোনার সময় যে ব্যাংকিং গুলো করলাম আর কি, এবং হচ্ছে যে T24, আমরা যেহেতু আমরা অগ্রণী ব্যাংকের আছি আর কি, আমরা কোনো না কোনো ভাবে আমাদের আসলে অগ্রণী ব্যাংকের কাছেই বারবার ফিরতে হচ্ছে আর কি। তো এই জায়গা থেকে আমাদের লোকজন, হেলাল ভাই কিন্তু একটু চমৎকার করে বলার চেষ্টা করলো যে আমাদের লোকজন খুবই চমৎকার করেই হচ্ছে যে T24 এর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, ইউজ টু হয়ে যাওয়া, এটা হতে পারলো আর কি। তা আপনি কিন্তু একটু আগে অনেকগুলো হচ্ছে আইটি প্রোডাক্টের কথা বললেন, যে আগামীতে আমাদের ব্যাংকে হচ্ছে যে হয়তোবা আমাদের অ্যাডাপ্ট করতে হতে পারে, বা আমাদের ব্যাংকে এগুলোর প্রচলন করতে হতে পারে আর কি। তা আপনার কি মনে হয় যে আমরা যারা আছি, আমরা এখন যারা চাকরি করছি এখানে, আমরা ওগুলোর সাথে কতটা খাপ খাওয়াতে পারবো? ধন্যবাদ। বর্তমান প্রজন্ম যারা ব্যাংকার, যারা বর্তমানে অগ্রণী ব্যাংকে ব্যাপক পরিমাণে যে ফ্রেশ ব্লাড, তারা অত্যন্ত ডাইনামিক প্রত্যেকটা কর্মকর্তা, এবং তারা আমি বলবো যে তাদের প্রত্যেকের ট্যালেন্ট খুব ভালো,
এবং তারা প্রত্যেকে খুবই উচ্চশিক্ষিত, প্লাস আইটি বলেন বা টেকনোলজি বলেন বা ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন, এগুলো সবগুলো সম্পর্কে তারা অত্যন্ত অবগত। এবং এই প্রজন্মের যে সমস্ত ব্যাংকার আছে তারা আধুনিক যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করতে চাচ্ছি বা পূর্বে ব্যবহার হয়েছে এবং ভবিষ্যতে হবে, এবং প্রাইভেট ব্যাংক যেগুলো ইউজ করে সেগুলোতে তারা কিন্তু সবাই অভ্যস্ত, এবং তারা কিন্তু বর্তমানে এই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম গুলাকে বিভিন্ন ব্যাংকের সাথে অলরেডি ইউজ করতেছে, এবং আমাদের ব্যাংকে যে সমস্ত প্রোডাক্ট গুলা আছে বা যে সমস্ত প্রোডাক্ট গুলা আসতেছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই তারা পরিচিত। এবং তারা যদি আমরা এই প্রোডাক্ট গুলোকে যদি আমাদের ব্যাংকে যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের এই বর্তমান প্রজন্মের যে অফিসাররা আছে সেটা অত্যন্ত ভালোভাবে করতে পারবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এবং আমি অনেক অফিসারের সাথে ফিজিক্যালি এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কথাবার্তার মাধ্যমে যা জানতে পারি, যা তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা এই আধুনিক পদ্ধতিগুলা সম্পর্কে ভালো অবগত আছে, এবং তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হবে তারা অত্যন্ত ভালোভাবে এগুলোকে কমপ্লিট করতে পারবে বলে আমি আশা করি। আরো একটা প্রশ্ন আছে আর কি, সাইফুল ভাই আপনি যাবেন না, আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন আছে আর কি, সেটা হচ্ছে যে আপনি বোধহয় জেনে থাকবেন যে A2I থেকে শুরু করে রাষ্ট্রীয় অনেক সংস্থার সাথে অগ্রণী ব্যাংকে কাজ করতে হয় আর কি, এবং বোধহয় আপনি জেনে থাকবেন আপনার হাত দিয়ে বোধহয় এগুলো হয়েছে যে নথি বা ফাইলিং যেটা আছে আমাদের ব্যাংকে আর কি, এটাও কিন্তু আমাদের ব্যাংকে এখন চলমান আর কি। তো এইটা কি একটু বলবেন? আমরা কিন্তু ঢাকার বাইরে যারা আছি একদম প্রান্তিক জায়গাগুলোতে আর কি, তারা কিন্তু ফাইলিং এর বিষয় বা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যে এইরকম একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সব অফিসেই, এই সম্পর্কে আপনি আমাদের একটা ধারণা দেবেন আপনার যা জানা আছে আর কি। নথি আসলে বর্তমানে হেড অফিস লেভেলে এবং ঢাকা এবং বড় বড় ইয়াগুলোতে প্রত্যেকটাতেই নথির কিন্তু ভালো মানে কাজ চলতেছে। অলরেডি অনেকেরই আইডি করা আছে এবং তারা কিন্তু নথির মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন নোট এবং অন্যান্য জিনিসকে পরিচালনা করতেছে, যেটা অলরেডি সরকারের বিভিন্ন লেভেলেও চলতেছে। সেখানে আমাদের আসলে যেটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল বা অন্যান্য যে সাইটগুলো আছে, যে সাইটগুলো থেকে আসলে হয়তো প্রশিক্ষণের অভাব, অথবা এলাকা দেখা যাচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করতে ওইখানকার স্থানীয় যে লোকাল যে এলাকা নেটওয়ার্কগুলো সেগুলোতে হয়তো বা কিছুটা সমস্যা হওয়ার কারণে এবং প্রপার প্রশিক্ষণের অভাবে আসলে আমরা এটা বাস্তবায়ন করতে পারতেছি না। তবে অলরেডি কাজ চলতেছে এবং আমার মনে হয় যে খুব দ্রুত এলাকায় সমস্ত জায়গায় পৌঁছে যাবে এবং আমরা দেখা যাচ্ছে যে এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে মানে আমরা ইউজ করতে হবে। সাইফুল ভাই ধন্যবাদ। সাইফুল ভাই আমি একটু আপনাকে তাহলে এখন থামিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দর্শক আপনারা অলরেডি জানেন যে আমরা অনুষ্ঠানটা সর্বোচ্চ 1 ঘন্টা করে থাকি, কিন্তু অনেকে ইনবক্সে এবং মন্তব্যে অনুষ্ঠানটা যেন আরো একটু বেশি সময় ধরে করা যায়, আপনাদের আলোচনার জন্য আরো বেশি করা সম্ভব হয় এই জন্য অনুরোধ করছেন। সেই জন্য আমরা অনুষ্ঠানটা একটু জারি রাখি এবং সেক্ষেত্রে আমরা একটু প্রশ্নের দিকে চলে যাব, যে প্রশ্নগুলো আসলে ইনবক্সে বা মন্তব্যে এসছে। আমরা সাইফুল ভাই আপনি আমাদের সাথেই থাকেন, আমরা প্রশ্ন ধরে আলোচনা করে আমাদের আলোচনাটা শেষ করব। অভিজ্ঞতা আপনি কি আমাকে একটু একে একে প্রশ্নগুলো জানাবেন? প্রশ্নগুলো অধিকাংশই হয়তো হেলাল ভাইয়ের প্রতি, অনেক প্রশ্ন সাইফুল ভাইয়ের প্রতিও থাকতে পারে আর কি। অভিজ্ঞতা আপনি কি প্রশ্নগুলো একটু দেখাবেন? যেমন এখন একটা আমরা দেখছি সুমন বিশ্বাস, হেলাল ভাই এবং সাইফুল ভাই আমি দুইজনকে দেখতে বলবো আর কি, সেটা হচ্ছে T24 নতুন ভার্সনে পার্সোনাল ঋণের কিস্তি অটোমেটিক কর্তন করার সুযোগ রাখবেন। উনি বোধহয় একটা অনুরোধ জানিয়েছেন যে এইটা যেন রাখা হয় আর কি। হেলাল ভাই আপনি কিছু বলবেন এই বিষয়ে? আচ্ছা, এখন হচ্ছে যেটা যে কিস্তি কর্তন এবং দেখা গেছে রিকারিং ডিপোজিট গুলোর কিস্তি কেটে নিয়ে আনা, হ্যাঁ, তো এগুলো আমরা সর্বপ্রথম যখন নিয়েছিলাম অটো ছিল, যেটা এজেট মডিউলে ছিল, এজেট মডিউলে প্রথম অটো ছিল, কিন্তু ঘটনা হচ্ছে ওইটাই যে ব্যাংকিংটাকে আমরা চেঞ্জ করে ফেলছি, কারণ আমরা যে ট্রেডিশনাল ব্যাংকিংটা করি ওটা কিন্তু মানে ব্যাংকিং এর 50%ও নাই। যখন নিয়ম হচ্ছে যেমন আজকে যে কিস্তিটা তার কিস্তিটা আজকে কাটবে, আজকে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা নেই, সেই টাকাটা জমা দিল পরশুদিন। এবং আমাদের অনেক কাস্টমার আছে যাদের কিস্তি হচ্ছে 7,300 টাকা কিন্তু জমা আছে হচ্ছে 7,100 টাকা। তখন কোনটা কাটবে, কিভাবে কাটবে? তো আমরা এটা প্রথমে অটো দিয়েছিলাম, এবং যে ঋণের যে পার্সোনাল ঋণের যে কিস্তিটার কথা বলেছিল, তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা অপশন আছে পিডি, পাস্ট ডিউ, মানে কি পরিমাণ ডিউ হবে।
যেমন ওনার আজকে অ্যাকাউন্টে টাকাটা পেলো না, এই টাকাটা কাটতে পারলো না, সে কিভাবে ট্রাই করবে, পরের দিন ট্রাই করবে, তারপরের দিন ট্রাই করবে। এর জন্য একটা ভালো মডিউল হচ্ছে এলডি মডিউল, যেটা আমরা কনজিউমার লোনটা ওখানে রেখেছি। তো আমাদের ইচ্ছা ছিল এই সুন্দর একটা মডিউলে আমরা অন্যান্য লোনগুলো নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি আরেকটা জিনিস বলি, যেমন আমাদের ব্যাংকে কিছু টার্ম লোন আছে যেগুলো লোনের সকল সিস্টেম মেনটেন করে না। যেমন স্টাফ লোনেই আমার কিস্তি হচ্ছে 30,000 টাকা, কিন্তু আমি ইনস্টলমেন্ট দিচ্ছি আমার শুধু হাউস রেন্টটা, সেটা অবশ্যই 30,000-এর ধারে কাছে। হ্যাঁ, তাহলে হচ্ছে একটা ঋণে কি থাকে, একটা ঋণে থাকবে একটা নির্দিষ্ট সীমা থাকবে, যে লিমিট থাকবে এত টাকা, এবং একটা নির্দিষ্ট টার্ম থাকবে, এই টার্মের ভিতরে তার একটা ইনস্টলমেন্ট থাকবে, শেষ হবে। তার মানে একটা ঋণের 3টা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে লিমিট, টার্ম এন্ড ইনস্টলমেন্ট সাইজ। যখন ইনস্টলমেন্ট কমে যাবে তখন বুঝতে হবে যে কি তার বিপর্যয় হয়েছে, তার মানে কিন্তু সে তার জীবনচক্রের শেষ সময় যে কিন্তু সমাধান হবে না বা অ্যাডজাস্ট হবে না। এই কারণে আমরা এগুলো এলডিতে রাখতে পারি না, কারণ এলডি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা জিনিস। আপনি 1 টাকা না দিলে 1 টাকা ডিউ হিসাবে দেখাবে। তাহলে আমাদের প্রত্যেকটা স্টাফ লোন কিন্তু ওই অবস্থা হতো। ঠিক আমার দেখা গেছে যে কি জানে বলে, ওই আমার পার্সোনাল লোন বা আমাদের অন্যান্য কনজিউমার লোন, এমন অনেক ঋণ পাওয়া গেছে যাদের সেভিংস অ্যাকাউন্ট নেই, সিডি অ্যাকাউন্ট নেই, তাহলে কাটবে কোথা থেকে? এই জন্য আমরা বাধ্য হয়ে তখন এটাকে একটা জেনারেল অ্যাকাউন্ট মডিউলে দিয়ে দিয়েছি। তারপরও আপনাদের এই কাজটাকে সহজতর করার জন্য আমি স্যালারি সলিউশন নামে একটা অপশন তৈরি করে দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে কি আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে অনলাইন মাল্টি ট্রান্সফার কেন নেই? মাল্টি ট্রান্সফার, আচ্ছা, এটা সম্বন্ধে বলি। সেটা হচ্ছে যখন একটা অনলাইন ট্রানজাকশন হয়, আপনি দেখেছেন যে রমনা শাখায় আপনি রংপুর শাখা থেকে টাকা জমা দিলেন, তার মানে এখানে মিডিয়া হচ্ছে দুটো, একটা রংপুর শাখা একটা রমনা শাখা, কিন্তু আসলে কিন্তু এটা 6টা এন্ট্রি হয়, 6টা স্পেক এন্ট্রি হয়। কারণ হচ্ছে আপনার ব্রাঞ্চের যে ব্যালেন্স শিট আছে সেখানে ডেবিট ক্রেডিট, রমনাতে যে ডেবিট ক্রেডিট, এবং মাঝখানে রিকনসিলিয়েশনের জন্য হেড অফিস ডেবিট ক্রেডিট, মানে 6টা এন্ট্রি হয়। তো এখানে যদি আমরা মাল্টিপল করি, যেমন দেখা গেছে কি মাল্টিপল করলে ভালো হয়, তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যদি 5টা এন্ট্রি মাল্টিপল হয় তাহলে ভিতরে এন্ট্রি হবে কত? 30টা। ইফ যদি একটা ভুল হয় এবং একটা যদি রিভার্স করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পুরো গ্রুপের সব মিলে ঝামেলা হবে। এই কারণে আমরা চেয়েছিলাম যে ওটা সিঙ্গেলি দেখে দেখে করা হোক। আর একটা জিনিস হচ্ছে, ব্যাংক এমন একটা জায়গা যেখানে ডেবিট করার সময় অনেক ধরনের ট্রিগার সেট করা আছে, টাকা থাকা লাগবে, চেক নাম্বার মিলে লাগবে, সবকিছু 100 হলেই কেবল সফটওয়্যার সেটা ছেড়ে দিবে। কিন্তু ক্রেডিটের বেলায় কিন্তু কোনো ধরনের ভ্যালিডেশন নেই, কারণ আপনি এক জায়গায় টাকা পাঠাচ্ছেন, যদি ভুল করে অন্য অ্যাকাউন্টে চলে যায়, একসাথে 20টা পাঠাচ্ছেন, একটা ভুল হতেই পারে। তা আমরা তো অবশ্যই আপনাকে অনেক ভালোবাসি, আমরা চাই যে আপনি অনেক সিকিউর থাকেন। এই কারণে যদিও কষ্ট হয়, আমি অবশ্যই আই উইল সাজেস্ট ইউ যে অনলাইন ট্রানজাকশনটা সিঙ্গেলি করা ভালো। তারপরও যদি আপনারা মতামত দেন যে না আমাদের এটা বেশি দরকার, তাহলে অবশ্যই করা যাবে, কেন করা যাবে না। তবে তারপরও বলবো যে আমি অন্তত ব্যক্তিগত মনে করি অনলাইন ট্রানজাকশন গুলো সিঙ্গেলি করা অনেক ভালো। আচ্ছা, আর একজন দুজন আমাকে দেখলাম কমেন্টসে যে শর্ট টার্ম, এক মিনিট, শর্ট টার্ম এসএমই ঋণ। হ্যাঁ, আচ্ছা, আমার ওই ভাইটা হয়তো বা জানেন না যে আমাদের কিন্তু অলরেডি হয়ে আছে এটা। 100% প্রোডাক্ট কিন্তু মাইগ্রেট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে হুইচ কাইন্ড অফ মাইগ্রেশন হ্যাজ হ্যাপেন্ড ইন ইউর ব্রাঞ্চ? আপনার ব্রাঞ্চে কোনটা হয়েছে? যেমন যাদের এক্সিস্টিং ডাটা ছিল সেগুলো আমরা মাইগ্রেট করে দিছি, আর যাদের কখনোই, যেমন মুক্তিযোদ্ধা লোন ছিল না, তখন আমরা মাইগ্রেট করবো কিভাবে? তখন আমরা বলেছি যে অ্যাকাউন্ট ওপেন করে নিতে। আপনি হয়তোবা মুক্তিযোদ্ধা লোন এবং শর্ট টার্ম এগ্রি, হ্যাঁ, এগুলো আপনি ওপেন করে নেন, মেনু আছে, হ্যাঁ। আর এরপরে যদি বেশি হয়, আমি বলবো যদি 100, 200, 300, 400 হয়, আপনি পারছেন না, তবে আমি সব শেষে এটাই বলবো, যদি কখনো কোথাও কোনো সুবিধা না পান, যদি কোথাও কোনো সুযোগ না পান, অবশ্যই আমি তো আছি, আমি আপনাদের খেজমতেই আছি। ইউ ক্যান টু ইনফর্ম মি, দেন আই উইল টেক নেসেসারি অ্যাকশন। অবশ্যই, তবে মনে রাখবেন যে সবকিছু মাইগ্রেশন করা, এবং যেটা আপনার মাইগ্রেশন বাদ আছে মেনু দিয়ে করে নেবেন। তাহলে ভাই আরেকটা প্রশ্ন আসছে, কিন্তু ক্লিয়ারিং কালেকশনের ক্ষেত্রে অনলাইন ব্যালেন্সে জমার সুযোগ রাখা হোক, এটা তো আমরা করি মনে হয় অলরেডি, এটা আছে তো আছে, দেখে আসছি এটা। হ্যাঁ, এটা হচ্ছে যেমন থার্ড পার্টি। আপনি বলতে পারেন যে একজন কাস্টমার কক্সবাজার ঘুরতে গেল, কক্সবাজার ঘুরতে যে ওনার হঠাৎ টাকা দেওয়া লাগবে, তো চেক নিয়ে গেছে উনি কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চের কাস্টমার। ইমাজিন, প্রিন্সিপাল ব্রাঞ্চের কাস্টমার কক্সবাজারে ঘুরতে গেছে, তার ছেলের টাকা লাগবে, উনি রংপুর ব্রাঞ্চে।
তো উনি কক্সবাজার ব্রাঞ্চে যে বললো যে এই চেকটা নেন, প্রিন্সিপাল ব্রাঞ্চের থেকে এত টাকা ডেবিট করে আপনি রংপুর ব্রাঞ্চে দিয়ে দেন। এটা কিন্তু মানা নেই কোথাও করার। এটা আপনি করার জন্য একটা সিস্টেম আপনি মেনটেন করতে পারেন যে আপনি প্রিন্সিপাল ব্রাঞ্চ থেকে ডেবিট করে আপনার ব্রাঞ্চে কালেকশন অ্যাকাউন্টে আনবেন, কালেকশন অ্যাকাউন্ট ডেবিট করে তারপরে হচ্ছে রংপুর ব্রাঞ্চে দিবেন। এটা নিয়ে কি জন্য বলে আমরা হ্যাঁ, এটা পারবেন আপনি, সমস্যা নেই, কালেকশন অ্যাকাউন্টে এনে পারবেন। হেলাল ভাই ধন্যবাদ। হেলাল ভাই, আমি এখানে দর্শকদের আর একটু বলতে চাই, দর্শক আমরা কিন্তু অলরেডি অনুষ্ঠানটা 10 মিনিটের মতো পেরিয়ে আসছে, মানে আমাদের নির্ধারিত সময় চাইতে। আপনারা যদি আর কেউ প্রশ্ন করতে চান একটু দ্রুত করবেন, আমরা শেষের দিকে আর কি শেষ করে দেবো আর কি, হয়তো আর কি এখনই। অভিজ্ঞ, আমাদের কি আর কোনো প্রশ্ন আছে এখন দাদা লাইনে? তাহলে আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে শেষ করে দিতে পারি। অভিজ্ঞ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের এই মুহূর্তে প্রশ্ন নাই। যদি কোনো দর্শকের আর কোনো প্রশ্ন থাকে, আমরা হেলাল ভাইকে বা সাইফুল ভাইকে আজকে যেভাবে পাচ্ছি হয়তো সামনে এইভাবে পাবো না, হয়তো অন্যভাবে পাবো। এখানে একটা সুযোগ আসছে, আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান লাইভে কমেন্টে আপনারা করতে পারেন। আমরা 5-7 মিনিটের মধ্যে এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন আমাদের অতিথি দল। হ্যাঁ অবিক আচ্ছা ভাই, আপনি হ্যাঁ বলেন ভাই, বলেন। হ্যাঁ অবিক, আপনি একটু ছানাপোনার মাকে একটু নক করেন, ওর অনেক প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ছানাপোনার মাকে আমরা নেওয়ার চেষ্টা করি। তার আগে আমি এতক্ষণ আমি সাইফুল ভাইয়ের কাছে একটু চলে যাই তাহলে আর কি। হ্যাঁ সাইফুল ভাই, আপনি তো আলোচনা শুনছেন বা আলোচনা অংশগ্রহণ করছেন, তা আমি আপনার কাছে একদম শেষে একদম বিদায়ী প্রশ্ন একটা জানতে চাইবো আর কি। সেটা হচ্ছে যে এই করোনাকালীন দুর্যোগের সময় আমরা যারা আছি আপনার ব্রাঞ্চ পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে চাকরি করছি এবং ব্যাংকিং এ আছি আর কি, তো তাদের প্রতি আপনার পরামর্শ উপদেশ কি হবে? আপনি কিন্তু একই সাথে সাইবার অডিটে যেহেতু আছেন, ওই অ্যাঙ্গেল থেকেও আমাদের পরামর্শ দিবেন যে কি করে আমরা নিজেরা নিরাপদ থেকে চাকরি করতে পারি, এই করোনার সময় হোক বা অন্য সময় হোক, এবং এই সময় আমরা ডিজিটাল ব্যাপারগুলোতে যত বেশি নিজেদেরকে নিরাপদ রাখা যায় আমরা কি কি করতে পারি আর কি। ধন্যবাদ। আসলে আমাদের এলাকায় শুধুমাত্র করোনাকালীন সময় না, সব সময়ের জন্য আসলে ব্যাংকিং সেবাটা হচ্ছে গিয়ে যেমন সেবা, ঠিক একইভাবে আমাদেরকে সিকিউরিট ভাবে এলাকায় আমাদের দায়িত্ব পালন করতে হয়, যাতে আমাদের কারণে কোনো রকমের ভুল ভ্রান্তি না হয়। কারণ যেহেতু আমরা কাস্টমারের টাকা পয়সা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আমরা কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের ছোট্ট একটা ভুল বা আমাদের কোনো একটা অবহেলার কারণে হয়তো দেখা যাচ্ছে যে একটা ব্যাপক ক্ষতি হতে পারে। এবং আমাদের এত সুন্দর এবং এত গৌরবময় একটা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এটার যেন কোনো মতেই যেন সুনাম আমরা ক্ষুণ্ণ না করি, কারো কাছেই যেন আমাদের সুনাম ক্ষুণ্ণ না হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা চেষ্টা করব যে আমাদের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এবং আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন রয়েছে, আমাদের নিজেদের যে গাইডলাইন গুলা রয়েছে, পলিসি আছে, সেই সমস্ত পলিসি গুলাকে আমরা চেষ্টা করব যে হয়তো 100% সবাই মুখস্থ করে ফেলবে বা জেনে ফেলবে বা সবকিছু পরিপালন করবে এমন সম্ভাবনা কম, কিন্তু তারপর আমাদেরকে চেষ্টা করতে হবে সবগুলো সম্পর্কে সম্মুখ ধারণা রাখার জন্য। এবং সেই সাথে আমার কাজটা যেন আমি পরিপূর্ণভাবে করতে পারি এবং কোনো রকমের ভুল ভ্রান্তির দিকে যেন না যাই পারতপক্ষে জানা সত্ত্বে। এবং সেই সাথে ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছেন তারা সবাই চেষ্টা করবেন যে আমার যে স্টাফ গুলো আছে বা আমার যে অফিসাররা আছেন তারা যেন সঠিকভাবে কাজ করেন। আসলে ইভিল তো সবার মাঝেই কাজ করে, এখন কখন কার মাঝে যে কাজ করবে সেটা আমরা বলতে পারি না, কিন্তু সবসময় যদি আমরা একটা মনিটরিং এর মধ্যে রাখি তাহলে দেখা যাচ্ছে মনিটরিং এ রাখলে কিন্তু আসলে কেউ আসলে কারোর মধ্যে ইভিল কিন্তু কাজ করতে পারে না, কারণ সে চিন্তা করে যে হ্যাঁ আমি একটা কাজ করতেছি, আমার উপরে মনিটরিং হচ্ছে, তো আমি কোনো মতে যেন এখান থেকে এলাকায় সমস্যা করলে পরে আমি সেটা নিয়ে আমি যে কোনো সময় এলাকায় আটকায় যেতে পারি। এবং সেই সাথে করোনাকালীন সময়ে আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হয়, কারণ করোনার সময়টা আমরা আসলে করোনাকে বেশি গুরুত্ব দিচ্ছি, যে কারণে দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের সেফটি, ব্রাঞ্চের মধ্যে ব্যাংকে কর্মকর্তাদের সেফটি সবকিছুই আসলে খেয়াল রাখতে হয়। সেই সাথে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা করোনা থেকে সেফ থাকার জন্য চেষ্টা করতেছি, কিন্তু যারা আমাদের ক্ষতি করার জন্য বা যে সমস্ত বিভিন্ন রকমের এলাকা লোকজন আছে যারা মনে করেন যে আমাদের ব্যাংকের ক্ষতি করতে চায় বা অন্যান্য সাইট থেকে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তারা কিন্তু বসে থাকবে না এবং বিভিন্ন ধরনের যে ক্রাইম গুলা হচ্ছে, বিভিন্ন ক্রাইম, সাইবার ক্রাইম বলেন
বা বিভিন্ন সাইট থেকে যে ক্রাইম গুলো হচ্ছে তারা কিন্তু বসে নেই, এবং হ্যাকাররা কিন্তু কোথাও বসে নাই। তারা কিন্তু এই করোনা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের চিন্তা হলো গিয়ে যে করোনার সুযোগে আমরা যদি কোথাও যদি একটু দুর্বলতা দেখাই, তাহলে সেই সুযোগে আমাদের এই দুর্বলতাকে কাজে লাগায় তারা জি কিন্তু জি তাদের রাইট। তাই আমাদেরকে শুধু করোনার দিকে খেয়াল রাখলেই চলবে না, যেহেতু আমাদের প্রতিষ্ঠান একটা গৌরবময় ঐতিহ্য বহন করে, তাই আমরা চেষ্টা করব সকল কর্মকর্তা কর্মচারী এবং ম্যানেজমেন্টের সবাই মিলে যেন আমরা আমাদের প্রতিষ্ঠানে যে কোনো রকমের সিকিউরিটি ভায়োলেন্স যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। এবং আমরা যদি আমাদের যার যার নিজস্ব দায়িত্ব এবং যার যার টেবিল, যার যার পিসি, যার যার এলাকায় আইডি পাসওয়ার্ড গুলোকে সুরক্ষিত রাখি, এবং আমাদের যে ব্রাঞ্চ লেভেলে যে শাখার ভিতরে যে সমস্ত সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর দিকে যদি আমরা যদি সার্বিক নজর রাখি, তাহলে আমার মনে হয় যে আমরা এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে পারবো। এবং চেষ্টা করব যে আমরা যেমন আমাদের ফেসবুক আইডি বলেন বা ইমেল আইডি বলেন, এরকম আইডি গুলো যেরকম আমরা যেরকম সবসময় নিরাপদ রাখার চেষ্টা করি যাতে কেউ হ্যাক না করে, আমাদের কোনো রকম খারাপ কিছু করতে, ঠিক একইভাবে আমাদের ব্যাংকিং সেক্টরে আমরা যে সমস্ত আইডি গুলো ব্যবহার করি, যে সমস্ত ইমেল গুলো ব্যবহার করি, এবং যে সমস্ত সিকিউরিটি মেজারমেন্ট গুলো আছে সেগুলোর দিকে যেন আমরা সবসময় লক্ষ্য রাখি, যাতে সেইগুলা কোনোটাই যেন কোনোভাবে কোনো লিক যেন কেউ বের করতে না পারে। এবং আমাদের শুধু আমরা নিজেরা মানে নিজেদেরটা করবো তা না, চেষ্টা করবো যে লোকটা ব্রাঞ্চের মধ্যে দুর্বল আছে বা যে লোকটা এলাকায় একটু কম বুঝে বা যে লোকটা একটু যে কোনো বিষয়ে হয়তো দেখা যাচ্ছে যে একটু অবহেলার দৃষ্টিতে দেখতেছে, অথবা হয়তো ওইভাবে সতর্ক করা, সচেতন করা, সতর্ক করা, এবং চেষ্টা করা যে তার দিকেও একটু নজর রাখা। এই সবগুলো যদি করি, ইনশাল্লাহ আমরা এলাকায় সকল দিক থেকে আমাদের ব্যাংককে সুন্দর রাখতে পারবো, এবং আমাদের নিজেদের নিরাপত্তা, ব্যাংকের নিরাপত্তা বজায় রেখে আমরা অগ্রণী ব্যাংককে সবচেয়ে আগে এবং অগ্রণী পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অন্তত শেষের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা যারা একদম ফ্রন্টে কাজ করি, ব্রাঞ্চে কাজ করি, আমরা আশা করবো যে আমাদের ভাইয়েরা এই কথাগুলো মাথায় রেখেই দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম চালাবেন, সম্পন্ন করবেন। তো আপনি আমাদের সাথেই থাকেন, আমরা আপনাকে এখনই বিদায় দিচ্ছি না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের স্ক্রিনে সানাপূর্ণার মা অলরেডি তিনি আমাদের এখানে লাইভে যুক্ত হয়েছেন, এবং হিলাল ভাই এটা ইচ্ছা ছিল আর কি। হিলাল ভাই, আপনি কোথায় ছানাপূর্ণা মায়ের সাথে লাইভে কোনো কথা বা আলোচনা করতে চান? সানাপূর্ণা মা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, আমি শুনতে পাচ্ছি। একটু আমরা ভিডিওটা দেখতে চাই, মানে আপনার ক্যামেরাটা অন করেন, শুধু অডিও না, ভিডিও দেখতে চাই। হয়তো পাবো আর কি। সানাপূর্ণা মা, মাথা, হ্যাঁ আপনি ওটা চেষ্টা করতে থাকুন। হ্যাঁ, এই তো চলে আসছেন। সানাপূর্ণা মা, আপনি আপনার নাম তো সার্কি আপা আমরা জানি, কিন্তু আপনার নাম আসলে সানাপূর্ণা মাই হয়ে যাচ্ছে আর কি জাতীয়ভাবে। হিলাল ভাই, আপনি সানাপূর্ণা মা আপাকে চেয়েছিলেন, আপনি আলোচনা করবেন, আলোচনা করেন। আসসালামু আলাইকুম ভাই। 2013 সাল থেকে জ্বালাচ্ছি, অনেক বেশি জ্বালাচ্ছি। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে ভাতা বিষয়ক। মানে বিভিন্ন ভাতা দেওয়া নিয়ে এই করোনার সময় যে ঝামেলাগুলো হয়, যে একদিনে অনেক 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 মানুষ চলে আসে, এই ভাতার এই সফটওয়্যার যখন মানে আমি আগে থেকে আপনাকে একটা কথা বলছিলাম যে ভাইয়া, যেমন হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য একটা আলাদা লেজার আছে, সেই লেজারটার কথাটা আমি বলি, পরে হচ্ছে করোনার ঝামেলাতে আসতেছি। আমাদের এই যে লেজারটা, মানে ভাতার কোনো আলাদা লেজার হবে কিনা, স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যাংকিং এর মতো আলাদা কোনো লেজার হবে কিনা, এটা নিয়ে একটু যদি কিছু বলতেন হেলাল ভাই। হ্যাঁ, সেটা হচ্ছে তুমি চেয়েছো, আমি তো প্রয়োজন হলে আকাশটাও এনে দিতে পারি, তাই না? আকাশটা যে চাও নাই, এটাই তোমাকে অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে এটা হইলে মনে হয় সবারই উপকার হবে। হ্যাঁ, এটা তুমি কালকে পেয়ে যাবে। হ্যাঁ, কালকে একটু আমাকে মনে করায় দিও, ইনশাআল্লাহ আমি আই উইল ট্রাই উইথ মাই বেস্ট যে সর্বোচ্চ কি আর আপনাকে অসাধারণ সুন্দর লাগতেছে। মানে প্রত্যেকেই বলে এভারগ্রিন হেলাল ভাই, সেই জিনিসটাই আবার হচ্ছে আপনাকে আলাদা লুক, আপনাকে অসাধারণ আরো সুন্দর লাগতেছে। আর আপনি অনেক কথা বলতে চাইছেন, তন্ময়দা আপনাকে বারবার থামাইছে, এটা নিয়ে আমার তন্ময়দার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনাকে বারবার থামাই দিচ্ছে। আমরা হেলাল ভাইয়ের কথা শুনতে চাই, অনেক বেশিক্ষণ শুনতে চাই। আর হেলাল ভাই আমাকে তৃতীয় দফায় হতে ট্রেনিং এ নিতে পারছিলেন, আমার ব্রাঞ্চে আমাকে কিছুতে ট্রেনিং এ দিচ্ছিল না। হেলাল ভাইয়ের কাছে এটা আমার কৃতজ্ঞতা যে ফাইনালি আমি ট্রেনিং করতে পারছিলাম, যদিও ট্রেনিং এ হচ্ছে রেজাল্টের শেষের দিকে থেকে সেকেন্ড ছিলাম,
রেজাল্ট আমার ভালো হয় নাই, হেলাল ভাই এটাও জানেন, রেজাল্ট ভালো ছিল না। আর হচ্ছে অনেক কিছু শিখেছি, একের ঘরে নামতা শিখছি, নামতাটা আবার হচ্ছে নতুন করে হেলাল ভাই একের ঘরে নামতা আপনি আবার বলবেন, নামতা শিখবো। আর একটা জিনিস সেটা হচ্ছে হেলাল ভাই ইনশাল্লাহ কালকে আমরা লেজারটা পেয়ে যাচ্ছি। আপনি যে প্রত্যেকটা কথায় কনফিডেন্টলি বলেন যে হয়ে যাবে, এটা হয়ে যাবে, এই জিনিসটা অসাধারণ। এই জিনিসটা দ্বিতীয় আমি কারোর মধ্যে পাই না। 13 সাল থেকে আপনাকে যে ব্যাপারটা বলছি, আপনি বলছেন এটা পারো না, এটা তুমি বলতে পারলে তুমি এটা পারো না, এটা তো হয়ে যাবে, এটা 1 মিনিটের ব্যাপার। এই যে 1 মিনিট 1 সেকেন্ডের ব্যাপার, এই মানে জিনিসটাই আমাদেরকে একটু শেখাবেন। আপনাকে আমি অনেক আগে বলছিলাম যে ট্রেনিং এ যেতে পারতেছি না, হেলাল ভাই প্লিজ আমাদের লাইভ অন্তত ট্রেনিংটা করান, এই কথাও আপনাকে বলা হয়েছে, অনেকবার বলছি। আপনি এইটা আজকে স্বীকার করেন যে আপনাকে ট্রেনিংটা আমি লাইভে নিতে বলছিলাম, সেই লাইভে আপনাকে আজকে আমরা দেখতেছি। এখন এটা কেন করেন নাই সেটা এখন কৈফিয়ত দিতে হবে, এটা কেন 1 মিনিটও হলো না। আচ্ছা ছানাপোনার মা, তোমাকে অশেষ ধন্যবাদ। আসলে আমি মানুষটা একটু পাগল টাইপের, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে যখন আমার কাছে মানে একজন মানুষ আসে যে ভাই আমি এই বিপদেটা পড়েছি, এরকম অনেক তন্ময় তোমাকে বলে রাখি, আসলে যখন হৃদয়ে অনেক উতাল ঝড় আসে তখন কিন্তু অনেক কথা বলা হয়ে যায়। তো প্লিজ যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও। মানে আমি জীবনে সবসময় আমার কাজ পর্যন্ত যদি কেউ পৌঁছতে পারছে, তার কাজটা করা আমার কাছে ফরজ আইন হয়ে গেছে। হ্যাঁ, তার মানে সে আমার কাছ পর্যন্ত পৌঁছতে পারে নাই, তাহলে তার কাজ না করলেও আমার মনে দুঃখ থাকবে না। কিন্তু একজন লোক আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছে, ভাই আমাকে ট্রান্সফার করে দেন, বা এই সুবিধাটা বা এই জিনিসটা করে দেন, এটা করে দেন, যতক্ষণ পর্যন্ত আমি এটা না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে নাই। ঠিক আছে, কিন্তু এমন অনেক লোক দেখা গেছে ব্যাংকে যাদের কাজ আমি করে দিচ্ছি কিন্তু তাদেরকে আমি জীবনে দেখিও নাই। এবং শুধুমাত্র যে ফোনে কিরকম কনফিডেন্স ছিল যে ভাইয়া আমি এই ব্রাঞ্চে আছি, আমাকে আমার এক কলিগ বলছে যে এই কাজটা তোমার হচ্ছে না, তুমি হেলাল ভাইয়াকে ফোন দাও, সে করে দিবে। তো এরকম করে দিয়েছি, কিন্তু তাকে আমি জীবনে দেখি নাই। হ্যাঁ, হয়তোবা সে 5 বছর পরে আবার কোথাও কোনো রাজপথে কোথাও দেখা হয়েছে, তখন বলেছে যে ভাইয়া আপনি তো 5 বছর আগে আমার এই কাজটা করে দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে আমি বলেছি দেখো, তো এরকম আমি অনেকেরই অনেক কাজ করি, কারণ আমি মনে করি আমার কাজ পর্যন্ত যখন পৌঁছেছে এই কাজটা না হলে তাহলে এটা আসলে আমার জন্য অসম্ভব কষ্টকর। তো আজকে যেটা ছানাপোনার মা বলেছে, এটা করতে কষ্ট হলেও আমাকে করতে হবে। কারণ হচ্ছে কি, যদি ছানাপোনার মা না, যদি ছানাপোনার আরো কেউ আসতো, ছানাপোনা যদি বলতো যে মামা এই জিনিসটা করো, তাহলে অবশ্যই আমি করতাম। তবে আমাকে যদি শেষ বেলার কথা বলো তাহলে একটু রিমাইন্ডার দিয়ে দিও, আমি ছোট ছোট দুটো গল্প বলবো তোমাদের জন্য, কারণ তোমরা দুজনেই খুব লক্ষ্মী ছেলে। গল্প বলার পরে শেষ করবো। কিছু বলবো? হেলাল ভাই আপনাকে না ধন্যবাদ আর কি, আমরা কিন্তু অনেক মন্তব্য পাচ্ছি, প্রশ্ন পাচ্ছি। তার আগে আমি ছানাপোনার মায়ের একটু পরিচয়টা আমাদের দর্শকদের দিই। ছানাপোনার মায়ের কিন্তু প্রকৃত নাম জামেলি গাজী সার্কি। তিনি যশোরের মেয়ে, কিন্তু বিয়ে হয়েছে তার রংপুরে, আমার যে জেলায় বসবাস, রংপুরে গঙ্গাচড়া উপজেলায়। এবং সার্কি আপু আমাদের পুষ্পপাড়া হাটশাখা পাবনায় কর্মরত আছেন। এবং যেমনটা আপনারা তার নিজের মুখে শুনলেন যে 13 সাল থেকে ব্যাংকে কর্মরত আছেন, এবং তার হাজবেন্ড কিন্তু ক্যাডেট কলেজ শাখার শিক্ষক, এবং উনি ক্যাডেট কলেজের কম্পাউন্ডের ভিতরেই বসবাস করেন, ওখান থেকে ওনাকে অফিস করতে হয়। এর আগে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের পীরগঞ্জ শাখা ঠাকুরগাঁও ম্যানেজার স্যার মাহবুবুল আলম আপেল স্যার, তাকে আমরা বিদায় জানিয়েছি। তা হেলাল ভাই আমরা শেষ করে দিব, এবং বিষয়টা হচ্ছে যে অনেক প্রশ্ন পাচ্ছি। আমার মনে হয় এই অনুষ্ঠান 1.5 ঘন্টা কেন 3 ঘন্টা চললেও আসলে প্রশ্ন আসার শেষ হবে না। তো আমাদের তো আসলে বিষয় থাকে 1 ঘন্টা করে। তো আমরা হেলাল ভাই আমরা বেশি প্রশ্ন আর আসলে নিতে পারছি না, আমাদের ইচ্ছা থাকলেও। তো হেলাল ভাই তা আমরা জাহিন রহমান লিখছেন সময় বাড়ানো হোক, তো আসলে আমাদের সময় বাড়ানোটা খুব বেশি একটা উপায় নাই। অভিজ্ঞতা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটা আলোচনা করে নিই যে আমরা আর থাকবো কিনা আর কি। হ্যাঁ, এটা থাকা যেতে পারে। যদি আমাদের অতিথি দ্বয় যদি সম্মতি প্রকাশ করেন তাহলে আমরা সেক্ষেত্রে আমি আমার দর্শকদের এবং ভাইকে রিকোয়েস্ট করবো যে ব্যাংকের একেবারেই যেগুলো অভ্যন্তরীণ বিষয় সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব না, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় সেগুলো আমরা দেই। তো অভিজ্ঞতা সেরকম তাহলে 2-1টা প্রশ্ন দেখান। আমরা 1 ঘন্টা 23 মিনিট হয়ে গেছে, আমরা 1 ঘন্টা 30 মিনিটে এটা ফাইনালি শেষ করে দিব। অভিজ্ঞতা আপনি কয়েকটা প্রশ্ন তাহলে দেখাবেন, সেটা সাইফুল ভাই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমি একটা বলি, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের বিথি সাহা, উনি এক্সাইজ ডিউটির ব্যাপারে একটা প্রশ্ন করেছেন, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। হ্যাঁ হেলাল ভাই, এফডিআর প্রি ক্লোজের সময় এক্সাইজ ডিউটি এর রেঞ্জটা রং আসে কেন?
অনলি প্রিন্সিপাল ব্যালেন্সের উপর এক্সাইজ ডিউটি ক্লেম হয় কেন? এই প্রশ্নটা আসলে এরকম যে আমরা যখন হচ্ছে 1 লাখের নিচেও মানে অর্থাৎ হলো আমরা যদি ম্যানুয়ালি ওইটা ডিলিট না করি, ওটা অটোমেটিক একটা নির্দিষ্ট এক্সাইজ ডিউটি চলে আসে। বিষয়টা এরকম, বিতিশা আমাকে একদিন ফোন করেও জানিয়েছিল এরকম একটা বিষয়। এবং আমি আরেকটা বিষয় বলে রাখি, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এক্সাইজ ডিউটিটা হয় হচ্ছে শুধুমাত্র প্রিন্সিপালের উপর, কিন্তু হওয়া উচিত প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুইটার সমন্বয়। এটা কিন্তু আমাদের T24 এর একটা কি বলবো মানে একটা ল্যাকিং। এই বিষয়ে একটু আচ্ছা, তাহলে আমি আসি। সেটা হচ্ছে কি, যেমন এফডিআর কিন্তু কন্ট্রাক্ট নট অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টে যেমন কি জন্য বলে পুরো ব্যালেন্সের উপর কাটতে হয়, আর এফডিআর যেমন একজন লোক 1 লক্ষ টাকার একটা এফডিআর করলো 1 বছর মেয়াদি, ধরো 3 মাস মেয়াদি, 2 মাস পার হয়ে গেছে, 2 মাস 28 দিন পর সে এফডিআরটা প্রি ক্লোজ করতে আসছে যে আমাকে এফডিআর টাকা দিয়ে দেন, বিপদে আছে। তাহলে দেখা যায় ডিসেম্বর মাস পার হয়ে গেছে, এক্সাইজ ডিউটি কি কাটবো আমরা কিন্তু কাটতে পারবো না। এক্সাইজ ডিউটি কাটলো কখনোই প্রিন্সিপালের নিচে দেওয়া যাবে না। তার মানে তাকে আমি ইন্টারেস্ট দেই নেই, বাট কিন্তু প্রিন্সিপাল থেকে এক্সাইজ ডিউটি কাটা যাবে না। আর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন এই প্রোডাক্টগুলো ডেভেলপ করি তখন কিন্তু বিজনেস রুলস ও সবগুলো বিভিন্ন সার্কুলার এগুলো দেখে করেছি, হ্যাঁ। তো এখন যেটা অভিক বলেছে, প্রশ্নটা অভিকের সাথেও কিছুটা সম্পৃক্ত, যে টোটাল এক্সাইজ ডিউটিটা হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের উপরে, না? এই তো? জি, এটাই বলছে বোধহয়। আচ্ছা, ঠিক আছে, আই এম নোটেড। আমি এটা নোট করলাম যে যদি সার্কুলারে এরকম থাকে যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের উপরে যে টোটাল ফিগারের উপর এক্সাইজ ডিউটি হবে, তাহলে অবশ্যই ইট উইল সলভ। এটা অবশ্যই সলভ হবে। কারণ আমি একটা জিনিস বলি, যে আবারও সেই কথা বলতে হচ্ছে, নিজের ঢোল নিজেকেই পিটাতে হচ্ছে। এই ধরনের প্রশ্নটা আমাকে মনে হয় অভিক তুমি আগে কখনো বলনি, অথবা বলেছো আমি ভুলে গেছি, ঠিক আছে? তবে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ যদি এরকম সার্কুলারে থাকে। এইখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এইটা বোধহয় একটা সেটেলড ইস্যু। কেন আমার যতদূর মনে পড়ে, এটা যখন আপনারা মানে অগ্রিমেন্টে প্রথমবারের মতো T24 হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করা হয় আর কি, তখন আমি যতদূর জানি কিন্তু অনেক বড় বড় মাথা নিয়ে সার্কুলার বের করে এগুলো করা হয়েছে। এখন আমরা যারা এই প্রশ্নগুলো করছি তারা আসলে দুইটা মিলে ব্যালেন্সটা হিসাব করা হবে, তাকে শুধু প্রিন্সিপাল উপর হিসাব করা হবে, এই যে একটা ব্যাপার, এটা হয়তো বা আমাদেরই বোধহয় জানা বা বোঝার কোনো ভুল হচ্ছে আর কি, এই জন্য এই প্রশ্নগুলো আসছে। যাই হোক, তারপরে আপনি দেখবেন এটা। হেলাল ভাই, আমরা একটু শেষ করে দেবো। আমরা যেমনটা বললাম যে আরেকটা প্রশ্ন আসছে। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখি লোন মডিউলের ক্ষেত্রে একটা প্রশ্ন করেছে সজল ফালিয়া। উনি প্রশ্নটা করেছেন লেনদেন শেষে ভাউচার প্রিন্টের সময় বিভিন্ন প্রকার লোনের প্রিন্ট বের করতে, অর্থাৎ সাপ্লিমেন্টারি কথা বলেছেন, করতে গেলে বারবার ওই লোনের প্রোডাক্ট কোড দিয়ে বের করতে হয়, যা সময় সাপেক্ষ। এর সলভ কিভাবে পেতে পারি? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না। সেটা হচ্ছে আপনি ওই যেখানে ক্যাটাগরি কোড দেন ওটা মুছে দেন, মুছে দিয়ে ALL বড় হাতের অল লিখে দেন, দেখুন সব চলে আসছে। এটা তো আগে কোন নাই, এটা অনেকে আমরা জানি না। যাই হোক, আপনার মাধ্যমে হয়তো কালকে থেকেই সবাই চালিয়ে যাবে। আচ্ছা, আমি একটু বলি এখানে। আমি ওয়াসাতে নিজে আমার জিবি, অ্যাডভান্স, ফরেন এক্সচেঞ্জ 3টে সেকশনে কাজ করার সৌভাগ্য হয়। তা আমার মনে আছে, আমি যখন জিবিতে কাজ করি এসবির কোড দিয়ে হচ্ছে ওই সাপ্লিমেন্ট দিয়ে নিচ্ছি, সিডিটা দিচ্ছি। আবার যখন অ্যাডভান্সে গেলাম তখন হচ্ছে আপনার সিসিটা ওইভাবে নিচ্ছি, ওখানে জেনারেল হাউস বিল্ডিং আছে ওইটা কোড দিয়ে ওইটা নিচ্ছি, স্টাফ লোনটা ওইভাবে নিচ্ছি। আবার যখন ফরেন এক্সচেঞ্জে আসলাম তখন ওই যে টিএফ এর যা যা কোড আছে ওইটা দিয়ে শুধু ওটা নিচ্ছি আর কি। কিন্তু এই যে অল বললে যে এই ব্রাঞ্চের যা যা হেডের ট্রানজাকশন হলো সবগুলো একবারে জেনারেট হয়, এটা কিন্তু আপনারা কোনো ক্লাসেও বলেননি, এই যে আজকে বললেন। তা আমাদের মনে হয় যে আমাদের লাইভ আজকে সফল, এটা অন্তত এটা জানা গেল আর কি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, হেলাল ভাই হয়তো ভুলে গেছে। এই যে আমি এবিএল এক্সপার্ট গ্রুপে একটা করেছিলাম, হেলাল ভাই এটা সলভ করে দিয়েছিল। সেটা হচ্ছে যে আমাদের যখন আমাদের যে প্রোডাক্টটা আসলো যে সুপার সেভিং স্কিম, তখন আমাদের যে এক গ্ল্যান্স এক সমস্ত প্রোডাক্টেরই দেখা যেত, সেইটা ছিল না। আমি লেখার পরে আমরা পেলাম যে মানে ওই দিনই পেয়ে গেলাম যে ওইটা চলে আসছে। হেলাল ভাই এটা করছিল। পরে আমি একটা লিখেছিলাম যে আমাদের এরকম কোনোই করা যায় কিনা যে আমাদের অল লোন মডিউলের যে লেজারটা, হ্যাঁ, এই মুহূর্তে আমাদের লোনের কত টাকা ব্যালেন্স আছে অল লোনের, এইটা করা যায় কিনা। তো হেলাল ভাই বলছে যে মেসেজে যে এটাও করে দিতে হবে। আমি অবশ্য তারপরে পাই না বিষয়টা, এটা কবে নাগাদ পেতে পারি?
ও আচ্ছা, তাহলে আপনি মনে হয় তখন কোনো সরি 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 ভাই, আমি একেবারে এক্সট্রিমলি সরি। কারণ হচ্ছে এটা আমার ক্যারেক্টারিস্টিক্সের সাথে যায় না, কারণ হয়তোবা আই হ্যাভ ফরগেটেন, আমি ভুলে গেছি। হ্যাঁ, কারণ হচ্ছে কি ওই যে আমি তো মানুষের মনে কষ্ট দিতে পারি না, আমি তাহলে তোমার মনে কষ্টটা দিয়ে ফেলছি, আমি অত্যন্ত দুঃখিত। তুমি একটু কাইন্ডলি ভালো ছেলের মতো, হ্যাঁ, কালকে আমাকে সকালবেলা একটু মেসেজ করে দিও। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে আমাকে তোমরা এত পরিমাণ ভালোবাসো যে ওই ভালোবাসা যদি তুমি হয় নাই বা করেন নাই, এটা আমি কিন্তু খুব আচ্ছা হেলাল ভাই, আমি আপনাকে থামাবো একটু। হেলাল ভাই, আমি থামাই। আমরা বুঝতে পারছি আমাদের লাইভটা আমাদের ব্যাংকের গুরু বড় বড় স্যাররা দেখে থাকেন। অলরেডি আমাদের আতিকুর রহমান সিদ্দিক স্যার, উনি ঢাকার একটা অঞ্চল প্রধান, তিনি একটা মন্তব্য করেছেন। সেটা হচ্ছে হেলালের কথা কমার্শিয়াল অডিট মানবে না। একজন ডিপোজিট রাখলে সে যদি 1 মাস পরেও নগদায়ন করে, সেক্ষেত্রে আবগারি শুল্ক কর্তন করতে হবে। তা আমি যেটা হেলাল ভাই আপনার কথা শুনে তখন আমার যেটা মনে হচ্ছে, এবং স্যারের কথা শুনে মনে হচ্ছে, আপনি বলছেন যে প্রিন্সিপাল থেকে কাটা যাবে না, হয়তো এটা ক্যাশে আবগারি শুল্কটা জমা দিয়ে দিতে হবে। আমরা এমনটা করেছি আর কি। আমরা কিন্তু এমনটা করেছি যে আপনার 1 লাখ টাকার নিচে যদি হয় বা যে স্ল্যাবের মধ্যে পড়ে যে আপনার প্রিমেচুর এনক্যাশ করতেছে নাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু না ভেঙে, আমাদের সফটওয়্যারটা ওইরকম, সেক্ষেত্রে আমরা ক্যাশে কিন্তু আবগারি শুল্ক জমা করেছি আর কি। তো যাই হোক হেলাল ভাই, আমরা হচ্ছে যে অভিজ্ঞতা আর কোনো আলোচনা কি আছে? স্ক্রিনে দেখতে পাচ্ছি আরো একটা প্রশ্ন আসছে। হেলাল ভাই একটু লাগিয়ে থাকেন। অভিজ্ঞতা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হেলাল ভাই একটা বোধহয় প্রশ্নটা দেখছেন, ক্যান উই প্রিন্ট ভাউচার ফ্রম T24 আফটার ফিনিশ ট্রানজাকশন সো টাইম উইল সেভ? হ্যাঁ পারি তো। হ্যাঁ, এটা তো আমরা করে থাকি। ওই যে আপনি ধরেন ওই যে লোকাল প্রিন্ট থেকে প্রিন্ট দিবেন, লোকাল প্রিন্ট মানে ভাউচারটা ভিউ করে দিবেন। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি, আগে কিন্তু আমার সফটওয়্যারে ডিল প্রিন্ট নামে একটা অপশন ছিল। ডিল প্রিন্ট, আপনারা যখন কাজ করেছেন দেখবেন কি লেখা উঠেছে যে ডিল প্রিন্টেড, ওই ডিল প্রিন্টেড, হ্যাঁ, ওটা আমরা বন্ধ করে রাখছি। তবে আমাদের নতুন আপডেট হওয়ার পরে যেই কাজগুলো প্রমাণক প্রয়োজন, যেমন আপনি একটা লোন ডিসবার্স দিয়েছেন, তারপরে একটা চার্জ কেটেছেন, ওগুলো অটো করে দিব, সাথে সাথে প্রিন্ট বের হয়ে যাবে। কিন্তু এগুলো অপশন আছে T24, হ্যাঁ, শুধু আগে লাইনটা একটু স্লো থাকতো, এই জন্য আমরা ওগুলো বন্ধ করে রাখছি। আচ্ছা, বিতিশা যে প্রশ্নটা করেছিলেন এক্সাইজ ডিউটির ব্যাপারে, আমরা মনে হয় আমরা এই আলোচনাগুলো হচ্ছে এখানে আর না করি আর কি। এগুলো ব্যাংকের নীতি নির্ধারণী বিষয় আর কি, এবং এটা হচ্ছে সার্কুলার এবং অনেক কিছুর সাথে সম্পর্কিত আর কি। এই আলোচনাগুলো বোধহয় করা এখানে সম্ভব উচিত না আর কি। আমি বিথি সাহাকে বলতে চাইবো, সেটা হচ্ছে বিথি সাহা ম্যাম, আপনি যদি আমাকে শুনে থাকেন, তো এই বিষয়গুলো পুরোপুরি হচ্ছে পলিসিগত বিষয়। আমাদের বিসিডি থেকে বিএসইউসিডি থেকে সবসময় এই বিষয়গুলো নির্দেশনা দিয়ে থাকে। আমরা মনে হয় সেই নির্দেশনাগুলো আমরা অনুসরণ করলে এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাব। আমাদের আইটি বা ব্রাঞ্চ, আমরা কেউ বাংলাদেশ সরকারের, এই রাষ্ট্রের বাংলাদেশ ব্যাংকের এবং আমাদের ব্যাংকের সার্কুলারের বাইরে না। এবং আমাদের ব্যাংক, আমরা খুব দ্ব্যর্থহীন, মানে খুব আত্মবিশ্বাসের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ব্যাংক এই নিয়ম নীতির মধ্যে থেকে ব্যাংকিংটা করে থাকে। হেলাল ভাই, সাইফুল ভাই স্ক্রিনে চলে আসছেন। হেলাল ভাই, আমি আপনাকে বলতে চাইবো যে আপনি কিন্তু আমাদের দুটো গল্প শোনাতে চাইলেন, যে আপনি যেন এই গল্প দুটো শুনিয়ে শেষ করতে পারেন। হ্যাঁ, তা আপনি এই গল্প দুটো এখন বলবেন, আমরা শেষ করে দেবো আর কি। আচ্ছা, নাম্বার 1 সেটা হচ্ছে কি যে আমি সবসময় যারা ইউনিয়র কমিউনিটি সবাইকে বলি যে ইউ হ্যাভ টু বি স্যাটিসফাইড। আপনাকে অবশ্যই স্যাটিসফাইড হইতে হবে। এটা নিয়ে একটা গল্প হচ্ছে এরকম, এক রাজা ছিল, রাজার এক উজির ছিল। হ্যাঁ, এটা সবাই জানে, কিন্তু তারপর আমি বলছি কি জন্য, কারণ হচ্ছে কি অনেক সময় অনেক কথা শুনতে শুনতে না মানুষের ভিতরে হয়ে যায়, কি জন্য বলে, এটা কাজ করার বা এটা মানার একটা টেন্ডেন্সি চলে আসে। এক রাজা ছিল, এক উজির ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে কি রাজা একদিন শিকারে যাবে, তো উজিরকে বললো তুমি আমার সাথে চলো। তো উজির বললো কি যে রাজা সাহেব, আমার আজকে শরীর অসুস্থ, আমি যাবো না, আপনি যান। তো বাঘ শিকার করতে যে ওই দিন কি হলো, বাঘ তার একটা আঙ্গুল নিয়ে গেল। হ্যাঁ, তো আঙ্গুল নিয়ে যাওয়ার পর যখন রাজা এসে বললো যে আমার তো একটা আঙ্গুল বাঘ নিয়ে গেছে, দেখো এটা কি কারণ হলো কোনো, তখন উজির বললো দেখেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। তখন রাজা খুব ক্ষেপে গেল, আমার একটা আঙ্গুল চলে গেছে আর তুমি বলছো যে এটা ভালোর জন্য করে। তখন রাজা ওকে বন্দি করে ফেললো। হ্যাঁ, বন্দি করে ফেলার পর রাজা আবার সুস্থ হলো। সুস্থ হওয়ার পর যখন আবার গেল, যাওয়ার পরে ওই দিন কিন্তু তাকে জঙ্গিরা ধরলো। জঙ্গিরা চিনোই নাকি? ওই জঙ্গিরা ধরার পরে যখন জঙ্গিরা তাদের কি জানি বলে দেবতার পায়ের নিচে যে অনেকে জবাই দিবে, বলি দিবে, দেখলো যে তার একটা আঙ্গুল কাটা, তাকে ছেড়ে দিছে। বলছে যে এই চাইনিজ মাল চলবে না, এটা দেবতা নিবে না, ওকে ছেড়ে দাও। পরে আসার পর যখন এই ঘটনা বললো, বলার পরে তখন উজির বললো দেখেন আমি আপনাকে বলেছিলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। তখন রাজা বললো কি দেখো যে আমি বুঝলাম যে আমার ভালোর জন্য হয়েছে, কিন্তু তোমাকে যে আমি বন্দি রাখছি, বলছে কি দেখেন আপনি যদি আমাকে বন্দি না রাখতেন আপনার সাথে আমার যাওয়া লাগতো। তো আপনার তো একটা হাত কাটা ছিল, আপনাকে ছেড়ে দিছে, আমাকে কিন্তু ছাড়তো না, কারণ আমার কোথাও কাটা নেই।
তো আমি এটা বলতে চাই, এই গল্পটা বলেছি এই কারণে যে আমরা সবাই কিন্তু অগ্রণী ব্যাংকে আছি, এটাই হচ্ছে আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা। হ্যাঁ, আল্লাহ কিন্তু এটাই ভালো মনে করেছে আমাদের জন্য। হ্যাঁ, ভালো মনে করেছে দেখে আমরা এখানে আছি। যেমন আমি, তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, আমি 2008 সালে, হ্যাঁ 2008 সালে ডিবি লটারি উইনার ছিলাম। আমি কিন্তু আমেরিকায় যেতে পারিনি, যে কোনো একটা সিলিক আছে আমেরিকা যেতে পারিনি। তখন আমি চিন্তা করেছিলাম যে আমার আমেরিকা যেতে পারলাম না, এটা কি আল্লাহ আমার প্রতি অবিচার করলো নাকি? হ্যাঁ, তো পরে এখন দেখো, এখন জিনিসটা চিন্তা করো, যদি আমি আমেরিকায় থাকতাম আর এখন করোনা মারা যাইতাম, তাহলে কি আমি তোমাদের সাথে এত সুন্দর সময় কাটাতে পারতাম? বলো, পারতাম না। তাহলে সবাইকে স্যাটিসফাইড হতে হবে, বুঝতে হবে যে অগ্রণী ব্যাংক এটা হচ্ছে আমার মা, এটা আমার বাবা, এটা একটা প্রতিষ্ঠান, এটা আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা। আমি যেন এটার ক্ষতি না করি, তারপরে আমার কোনো কথায় যেন এই প্রতিষ্ঠান কোথাও তার কি জানি বলে ক্ষতির সম্মুখীন না হয়, এটা যেন কেউ না করে। স্যাটিসফাইড থাকতে হবে, এটাই আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা। আর একটা গল্প, অবশ্যই শেষ গল্প যেটা, সেটাতে তোমরা দুজনই সম্পৃক্ত আছো। একটা দেশে দুইটা ছেলে ছিল, খুব ভালো ছেলে, বুঝছো? একজনের নাম হচ্ছে অভিক, আর একজনের নাম হচ্ছে কি তন্ময়। হ্যাঁ, তো একটা ছেলে দুষ্ট ছিল, আর একটা ছেলে আমার মতো ভালো ছিল, সহজ সরল। আমি আচ্ছা, তাহলে দুজন চেহারা একরকম ছিল, তাহলে বলতে হবে, বুঝতে হবে কি তারা কি ছিল, যমজ ছিল, বুঝছো? তো যমজে তো অনেক সুবিধা আছে। যে ছেলেটা ভালো, বুঝছো, ও না খালি মাইর খাইতো। কারণ কি হচ্ছে, যে ছেলেটা খারাপ সে ওই যে জায়গায় দুষ্টামি করে আসতো, চেহারা একরকম, সবাই এসে ওকে মেরে যেত, মনে করতো যে ওকে মার। এরকম করে দীর্ঘ 30 বছর ওই ভালো ছেলেটা নিয়মিত মার খাচ্ছে, বুঝছো? মার খাওয়ার পর হঠাৎ দুজন একসাথে, যেহেতু জমজ চেহারা, এক দুজন একসাথে, দুই ভাই শুয়েছিল, তোমরা দুজন শুয়েছিল, হুট করে একজন মারা গেছে। মারা যাওয়ার পরে যেহেতু তোমরা কি জানি বলে সনাতন ধর্মী, তো তোমাদেরকে তো পোড়াইতে নিয়ে যাবে নাকি? তো নিয়ে গেল, যখন যখন পোড়াচ্ছে, তখন আরেক ভাই খিলখিল করে হাসছে। তা হাসার পরে এখন তোমাদের যে ঠাকুর বললো যে দেখো তোর দাদা মারা গেছে আর তুই হাসছিস, এত খারাপ কেন? তুই বললো কি যে ঠাকুর বললেন না, ওর জন্য জীবনে আমি কম মাইর খাই নাই। কেন? কারণ হচ্ছে চেহারা একরকম, আমি কোনো দুষ্টামি করতো না, ও দেখা গেছে গার্লস স্কুলের সামনে দিয়ে যাইতো, ও মেয়েদেরকে তো এরকম অনেক দুষ্টামি করতো। পরে গতকালকে আমরা দুজন একসাথে শুয়েছিলাম, আমি মারা গেলাম, কিন্তু ভুলে সবার চেহারা একরকম থেকে ওকে নিয়ে ধরে পড়ে। হাউ ইটস পসিবল? আমি মারা গেছি কিন্তু আমাকে চেহারা একরকম থেকে ভুলে সবাই পড়ে গেছে। তো এটা আসলে কিন্তু কখনোই সম্ভব না, এটা একটা রূপক গল্প। আমি সবসময় সবাইকে বলে থাকি যে যদি আপনার কোনো ভুলের কারণে বা আপনার কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে বা আপনার অজানার কারণে যেন আপনার ওই পাশের সহকর্মীটা এরকম অভিকের মতো মারা না যায়, ঠিক আছে, এরকম কি জানি বলে এখনো মরি নাই, বিপদে না পড়ে, সেই জন্য সবাই মিলে একসাথে একটা পরিবার হয়ে খেয়াল রাখতে হবে। তাহলে একদিন একটা ব্রাঞ্চ উপরে উঠে যাবে, এক ব্রাঞ্চ থেকে একটা জোন উপরে উঠবে, একটা জোন থেকে একটা সার্কেল উপরে উঠবে, তারপরে সবাই মিলে গর্বমোরা স্বপ্নের অগ্রণী, আমরা ওই অগ্রণী ব্যাংককে কিন্তু সবচেয়ে চূড়ায়, পিরামিডের চূড়ায় নিয়ে যেতে পারবো। এই জন্য আমি আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা 52 মিনিটের আলোচনায় আপনারা ছিলেন। তবে আপনারা সবাই যেন ভালো থাকেন, আপনাদের সকলের জীবন হোক সুখীময়, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি বলে নিচ্ছি না, আপনাদের সাথেই আছি, থাকবো চিরকাল, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইফুল ভাই, আপনি একদমই কিছু বলতে চান কি আর কয়েক সেকেন্ডে আর কি? আমার সর্বশেষ কথাই হচ্ছে যে আমরা যেহেতু সবাই অগ্রণীয়ান এবং অগ্রণী ব্যাংকে যারা পুরাতন এবং নতুন আছেন, সবাই যেন আমরা একসাথে অগ্রণী ব্যাংকের জন্য দোয়া করি, যাতে অগ্রণী ব্যাংক সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে এবং আমাদের অগ্রণী ব্যাংককে যেন সবাই মডেল হিসেবে দেখে। এবং আমাদের নতুন এবং পুরাতন প্রজন্ম যারা আছেন, পুরাতন প্রজন্ম বলতে যারা অবসরে গেছে, তাদের কাছে আমরা দোয়া চাই যাতে আমরা যে নতুন প্রজন্ম আছি এবং অগ্রণী ব্যাংকে যারা কাজ করে যাচ্ছে, তারা যেন আমাদের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারি এবং আমাদের কোনো রকমের বিপদ আপদে যেন আমরা না পড়ি। সেজন্য আমাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন, আপনাদের দোয়া নিয়ে আমরা এগিয়ে যাব। আর বর্তমান প্রজন্ম যারা রয়েছেন তারা সবাই একত্রে আমরা যদি মিলে কাজ করি, ইনশাল্লাহ আমরা অগ্রণী ব্যাংককে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারবো এবং সবাই সেজন্য সচেষ্ট থাকবেন এবং সবাইকে সহযোগিতা করবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি।
ধন্যবাদ সাইফুল ভাই, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি হেলাল রাহুল ভাইকে। আপনারা দুই গুণী মানুষ এসে আমাদের সময় দিলেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। দর্শক, আপনারা যারা আমাদের লাইভ, সেই মোতাবেক আমরা আগামী শুক্রবার ঠিক রাত 8টায় আবারও নতুন কোনো বিষয় এবং নতুন কোনো অতিথিদের নিয়ে হাজির হব। ততক্ষণ আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিব। যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা সবাই এই করোনা সংকটের সময় নিরাপদে থাকবেন। কালকে থেকে আমাদের অফিস পুরোদমে খুলে যাচ্ছে। আপনারা অফিস স্বাস্থ্যবিধি মেনে করবেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবন নাশের জন্য কোনো হুমকি তৈরি না হয়, কোনো ঝুঁকি তৈরি না হয়। তো আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আবারও সবাইকে শুভ বিদায়, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।